back to back horror stories. ঘটনাগুলো ঘটে যায়, কিন্তু কেন ঘটল বলে না, শুধু মাথায় রেখে যায় একটা গভীর দাগ, যেটা বলে হ্যাঁ ঘটেছিল তো, যেটা বাস্তব আর ভয় মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে। বুঝতেই পারছি না এটা ট্রুথ অর স্কেয়ার। এটা গল্প নয়, এক্সপিরিয়েন্স। এবং আজকের এক্সপিরিয়েন্সের নাম ঠাকুর দিদুম। ঘটনাটা আমার পিসিমণির আর পিসিমণির ঠাকুর দিদুমের। ঠাকুর দিদুমের সাথে পিসিমণি এবং আমাদের পরিবারের সম্পর্কটা ছিল রক্তের সম্পর্কের থেকেও বেশি। এনার কোলেই আমার বাবা, কাকা, পিসিরা বড় হয়েছেন। নিঃসন্তান ঠাকুর দিদুমের কাছে এনারা সন্তানের চেয়েও বেশি। সকলে তাকে ভালোবাসতেন, তার মুখে হাসি সবসময় লেগেই আছে। নামেই পরিষ্কার ঠাকুর দিদুম পুজো টুজো নিয়েই থাকতেন। আর তার কিছু অদ্ভুত ক্ষমতা ছিল, সেসব বলতে গেলে উপন্যাস হয়ে যাবে। তবে এই গল্পেই আছে তেমন একটা ক্ষমতার ঝলক। তার থেকেই বোঝা যায় ঠাকুর দিদুম কেমন মানুষ ছিলেন। কালী পুজোর রাত। ফেসবুক, হোয়াটসঅ্যাপের বাইরে তখন বিনোদনের প্রচুর উপাদান ছিল। কালী পুজোর দিন ঠাকুর দিদুমের নির্জলা উপোস। আমাদের বাড়ির সবার নেমন্তন্ন ভোগ খেতে যাওয়ার। নিজে হাতে রান্না করেছেন। এদিকে পিসিমণি তখন সদ্য কলেজে উঠেছেন, ফলে একটু স্বাধীনতাও বেড়েছে। পাশের পাড়াতে কালী পুজোয় দুর্দান্ত প্রতিমার প্যান্ডেল করেছে। তাই বাবা মাকে বলে কয়ে রাজি করিয়ে পিসিমণি বেরিয়ে পড়লেন 3 বন্ধুকে নিয়ে। পাড়াটা একটু ওপর নিচ রয়েছে, মানে এই কোথাও রাস্তা ঢালু হয়ে নেমে গিয়েছে, তো এই বেশ খানিকটা রাস্তা খাড়া হয়ে উঠে গিয়েছে। পাড়া থেকে বেরিয়ে একটা পরিত্যক্ত ইয়ার্ডের পাশে সারি সারি ঝুপসি গাছ। তারপর আরও কিছুটা দূর যাওয়ার পর পাশের পাড়াটা। পুরো জার্নিটা হাঁটা পথে মিনিট 15 লাগলে মিনিট 5-7 ওই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে যাওয়া। সেদিন পিসিমণিরা বাড়ি থেকে বেরোনোর পর একটা দোকান থেকে বেশ কিছু আলুর চপ আর বেগুনি কিনলেন। প্ল্যানটা ছিল গল্প করতে করতে গিয়ে ঠাকুরটা দেখবেন, তারপর সব মিটিয়ে বাড়ি ফিরে কারোর বাড়িতে বসে জমিয়ে চপ বেগুনি খাবেন। সেই স্টেশন ইয়ার্ডের পাশ দিয়ে হাঁটছিলেন 4 বন্ধু। দিব্যি গল্প জমে উঠেছে। কে কাকে চিঠি দিয়েছে, কে কি নতুন স্টাইল মারলো, এইসব নিয়ে। পিসিমণি শুনলেন তার 2 বন্ধু হঠাৎ ঘ্যান ঘ্যানে গলায় বায়না জুড়ে দিয়েছে, দে না একটু বেগুনি খাই, দে না একটু চপ দে না, কিরে আর পারছি না, খুব খিদে পেয়েছে, দে না। এরকম ঘ্যান ঘ্যান চলছে। পিসিমণি হেসে বললেন, আরে দাঁড়া না, এই তো প্যান্ডেলে চলেই এসেছি প্রায়, ঠাকুর দেখে না হয় বাড়ি গিয়ে খাওয়া যাবে, নোলা সামলা একটু। প্যান্ডেলের ভিড় ভাট্টা আর লাউডস্পিকারের আওয়াজে পিসিমণির জবাবে কে কি বললেন তা শোনা গেল না। মিনিট 10 পর যখন বাড়ি ফিরছেন সেই একই রাস্তা দিয়ে, তখন ঘ্যানঘ্যানানি আরো বাড়ল। পিসিমণি শুনলেন 3 বন্ধুই ঝুলোঝুলি করছে খাওয়ার জন্য, এবং এক নাগাড়ে, দে না চপ দে না একটু খাই, দে না এবার দে না একটা বেগুনি দে অন্তত। পিসিমণির এবার ভারী বিরক্ত লাগলো। পাশাপাশি হাঁটছে, একটু পরেই বাড়ি পৌঁছে যাবে, এরকম করার কি প্রয়োজন? সামনে একটা রাস্তার শান বাঁধানো সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠে গিয়েছে। ঠিক তখনই পিসিমণি শুনলেন এক বন্ধুর গলার আওয়াজ। সেই আওয়াজ রাগে গড়গড় করছে, বলছি তখন থেকে বেগুনি দিতে, জিভে জল আসছে, তুই শুনতে পাচ্ছিস না? দিবি না একটাও? পিসিমণি কিছুটা বিরক্ত আর কিছুটা অবাক হয়ে ঘুরে দাঁড়িয়ে কিছু বলতে যাবেন বাকি 3 বন্ধুকে, এমন সময় ঘটল কাণ্ডটা। একটা পায়ের আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখলেন সিঁড়িটা ওপর দিকে উঠে যেখানে রাস্তার মধ্যে মিলিয়ে গেছে, সেখানেই দাঁড়িয়ে রয়েছেন ঠাকুর দিদুম। তবে এই ঠাকুর দিদুমকে না পিসি চেনেন, না পিসির বন্ধুরা। এই ঠাকুর দিদুমের চোখ লাল, চুলটা মাথায় চূড়োর মতো বাঁধা, আর মুখের সেই হাসিটা উধাও, বরং মুখে ভিড় করেছে চূড়ান্ত রাগ। পিসিমণিদের একরকম চাপা হুঙ্কার দিয়ে বলে উঠলেন,
খুব বড় হয়েছিস না, খুব পেকে গিয়েছিস, তাই না বলে বেরিয়ে গিয়েছিলি। কোথায় গিয়েছিলি তোরা? ঠাকুর দেখতে? লাইটিং দেখতে গিয়ে কাল ওকাল সব এক করে দিয়েছিস। বলতে বলতে পিসিমণির হাতের দিকে তাকিয়ে বললেন, আবার বেগুনি আর চপ কিনেছিস? খাওয়া দাওয়া করে তোদের আর আশ মেটে না দেখছি। ফেল ওখানে, ওই নর্দমাতে ফেল এক্ষুনি। বাড়িতে খেতে পাস না যেন। বলাই বাহুল্য, ঠাকুর দিদুমের ওই রুদ্র মূর্তি দেখে কেউ টুঁ শব্দটি পর্যন্ত করল না। পিসিমণি গোটা প্যাকেটটা নর্দমায় ফেলে দিলেন। ঠাকুর দিদুম আবার হুঙ্কার ছাড়লেন, কেউ বাড়ি ঢুকবে না, আগে আমার বাড়ি যা, হাত পা ধুয়ে ভোগ খেয়ে তারপর বাড়ি যাবি। পিসিমণিরা ভয় ভয় ঘাড় নাড়লেন। হাতের প্যাকেটটা নর্দমাতে ফেলে দিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন, তখন লাগলো চমকটা। দেখলেন ঠাকুর দিদুম একটা গাছের দিকে তাকিয়ে সেই একই গলায় কাকে যেন বলছেন, এত সাহস, হ্যাঁ এত সাহস, আমার বাড়ির মেয়ের দিকে নজর, আমার বাচ্চাদের দিকে চোখ পড়েছে, ওই চোখ গেলে দেব ধরে। ছোট ছোট মেয়ে দেখলে নোলা শকশকিয়ে ওঠে না রে? এবার ওপার হওয়ার পর ইচ্ছে মরেনি দেখছি তোর। আর যা খুশি কর, এই সাহস দেখালে ভবিষ্যতে খুব খারাপ হবে। এই যে আমি কারোর কোনো ক্ষতি করিনি, চোখ গেলে দেব। এত সাহস, আমার বাড়ির মেয়েদের দিকে নজর দিয়েছে। পিসিমণি আর বাকিদের ততক্ষণে হাত পা কাঁপছে। চারপাশে কিছু নেই, শুধু একটা ঝাঁকড়া গাছের পাতাগুলো একবার চরম কেঁপে শান্ত হয়ে গেল। ঠাকুর দিদুম এবার বাকিদের দিকে তাকিয়ে শান্ত হেসে বললেন, আর চিন্তা নেই, আমার সাথে বাড়ি চল। চারপাশে দেদার বাজি ফাটছে। পিসিমণিরা হাত ধরে বাড়ির দিকে পা বাড়ালেন। পিসির এক বন্ধু ফিসফিস করে বললেন, সেই প্যান্ডেলে যাওয়ার সময় থেকে তুই আমার থেকে চপ আর বেগুনি খেতে চাইছিলি। আমি বলছিলাম এখানে কেন, বাড়ি গিয়ে খাবো না হয়, তাতে শুনছিলাম তুই রেগে যাচ্ছিস। এবার বুঝলাম গলাটা বোধ হয় তোর ছিল না। তিন বন্ধুই পরস্পরের দিকে তাকালেন। প্রত্যেকেই বুঝলেন যে গলাটা এদের মতো শোনালেও এদের কারোরই ছিল না। হয়তো অন্য কারোর খিদে পেয়েছিল, হয়তো চপ দেখে সে লোভ সামলাতে পারেনি, তাই পিছু নিয়েছিল। ঘটনাটার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ঘটেছিল একদিন, কিন্তু রেশ থেকে গিয়েছিল অনেক দিন। আর প্রতিদিন সে একটাই প্রশ্ন করে গিয়েছে, কি ছিল ঘটনাটা? ট্রুথ অর স্কেয়ার? প্রশ্নটা পরের পর্বেও থাকবে, শুনবেন কিন্তু। গল্পটা শহরের নয়, পাহাড়ের কোলে একটা চা বাগানকে ঘিরে থাকা জনপদে ঘটেছিল ঘটনাটা। আর তার মধ্যমণি ছিল আমার বন্ধু। এক সরস্বতী পুজোয় ওর মুখে শোনা, ওর জবানিতেই সেটা তুলে ধরছি। কলেজ পাশ করে কিছুদিন এদিক সেদিক করার পর চা বাগানে টি টেস্টারের কাজ নিয়ে আমার বন্ধু কলকাতা ছাড়ল। উত্তর বাংলার মালবাজার থেকে কিছুটা দূরে গরুমারা জঙ্গলের গা ঘেঁষে ছিল বাগানটা। জায়গাটা একটু প্রত্যন্ত হলেও অসুবিধের কোনো কারণ ছিল না। প্রথমত থাকার জন্য বেশ বড়সড় একটা বাড়ি পেয়েছিলাম। দোতলায় আমার ঘর, বাড়ি থেকে বেরিয়ে একটু চওড়া খোলা জায়গা, তারপরেই চৌকিদার আর কেয়ারটেকারের ঘর। লোকটা তোফা রান্না করে, চারপাশে নজর। একটা ঘর থেকে জঙ্গলটা চমৎকার দেখা যায়, কপাল থাকলে জন্তু জানোয়ারও দেখা যায়। এই ঘরে দুটো দরজা, একটা ঘরে ঢোকার দরজা আর একটা ঘরের পিছন দিকে, যেটা সিঁড়ির মুখে বেরোয়। ঘরে ঢোকার দরজার পাশে একটা পেল্লায় আয়না রয়েছে, কিন্তু কোনো খাট বা চৌকি নেই। খাটটা আছে পাশের ঘরে, সেটা এটার তুলনায় অনেক ছোট। কেয়ারটেকারকে জিজ্ঞেস করায় বলল, এই ঘরে আগে যিনি থাকতেন তিনি কিছু একটা দেখে একবার খুব ভয় পান, তারপর সব ছেড়ে ছুড়ে চলে যান। সেই থেকে খাটটা ওই ঘরেই রয়েছে। আমি তার সব কথা উড়িয়ে দিয়ে বললাম, দিন দুয়েকের মধ্যে খাট এই ঘরে দিয়ে যাবে।
চৌকিদার আমার কথার অমান্য করেনি। দিন দুয়েক পরে এই ঘরেই শিফট করে গেলাম। প্রথম দুদিন কাজের চাপে বেশ ক্লান্ত ছিলাম, তাই কাজ থেকে ফিরে দুটো মুখে দিয়েই শুয়ে পড়েছিলাম। কিন্তু ওই যে বললাম, পরের দিনটা একটু হালকা ছিল, তাই তাড়াতাড়ি ডিনার সেরে একটা বই নিয়ে বসলাম খাটে। একটা থ্রিলার, জঙ্গলের পরিবেশে মানিয়েছে ভালো। বাইরে নানান পশুর ডাক আর পাতায় রহস্য। খানিকটা পড়ার পর একটু জল খেতে উঠলাম। তেষ্টা মিটিয়ে খাটের দিকে ফিরছি, হঠাৎ মনে হলো ঘরের পরিবেশে একটা বদল এসেছে, আর সেই বদলটা ভালো নয়। অস্বস্তি লাগছে। আমি বইটা নিয়ে খাটে উঠে কি মনে হওয়ায় আয়নাটার দিকে তাকালাম। মনে হলো শুনশান পরিবেশে হয়তো পুরনো ভয়ের গল্পগুলো মাথায় চেপে বসেছে। খাটের একপাশে পা ঝুলিয়ে বসে বই হাতে আয়নার দিকে তাকালাম। ওই তো দিব্যি আয়নায় আমার ছায়া। আমি হাত নাড়ছি, সেও পাল্টা হাত নাড়ছে। একটু অ্যাশিওর্ড ফিল করে আবার বইটা পড়তে শুরু করলাম, কিন্তু ওই বিশ্রী ভাবটা মন থেকে যাচ্ছিল না, বরং সেটা প্রতি সেকেন্ডে আরো চেপে বসছে। আর একবার আমি আয়নার দিকে ফিরলাম, আর আমার মনে হলো না তাকালেই ভালো করতাম। মনে হলো আমার গায়ের রক্ত জমাট বেঁধে দলা পাকিয়ে যাচ্ছে। আমার মনে হলো আমি আর বাঁচব না। আমি দেখলাম আমি খাটের একপাশে সরে এসেছি ঠিকই, কিন্তু আয়নার আমি তখনও সরাসরি তাকিয়ে বই হাতে বসে আছি, সে শটান আয়নার দিকে তাকিয়ে। প্রথম 2-3 সেকেন্ড ভাবলাম ভুল দেখছি, ঠিক দেখছি বুঝতে পেরেও নিজেকে প্রবোধ দিচ্ছি যে ভুল দেখছি। প্রমাণ করতেই আমি আয়নার দিকে হাত পা ছুঁড়তে শুরু করলাম, যদি সেটা ছায়ায় দেখতে পাই। কিন্তু এবার দেখলাম আয়নার কাঁচে এতক্ষণ শটান তাকিয়ে থাকা আমির মুখে একটা কুৎসিত বাঁকা হাসি দেখা দিয়েছে। সে যেন আমার হাত পা ছোঁড়া দেখে ভারী মজা পেয়েছে। আর পারলাম না। বুঝলাম বাঁচতে চাইলে আমায় এই ঘর ছেড়ে বেরোতে হবেই। ঘর থেকে বেরোনোর দুটো দরজা, একটা ঘরের পিছনের দিকে, একটা ওই আয়নার পাশ দিয়ে। দ্বিতীয় রাস্তাটা দিয়ে যাওয়ার সাহস নেই, তাই সর্বশক্তি এক করে খাট থেকে নেমে পিছনের দরজা দিয়ে পালাতে গেলাম। মানুষের মন ভারী অদ্ভুত জিনিস, শেষ অব্দিও হাল ছাড়তে চায় না। পিছনের দরজাটার কাছে গিয়েও আমি একবার আয়নার দিকে তাকালাম, ভাবলাম শেষবারের জন্য দেখি ভুল হচ্ছে কিনা। আর তাকাতেই আমার গা গুলিয়ে উঠল। দেখলাম মুখে সেই কুৎসিত হাসি নিয়ে আয়নার আমি তখনও খাটে সেই এক জায়গাতেই বসে। বাঁ হাতটা সামান্য উঠেছে, কিন্তু আয়নাতে এবার আরেকজনকে দেখতে পাচ্ছি। সেটাও আমি, এবং সেই আমি ঘরের পিছন দিকের দরজার সামনে দাঁড়িয়ে দু চোখে আতঙ্ক নিয়ে আয়নার দিকে তাকিয়ে আছি। দাঁড়াতে পারিনি। এক ছুটে হোঁচট খেয়েও নিজেকে সামলে দুধ দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে কেয়ারটেকারের দরজায় জোরে ধাক্কা দিয়ে তাকে জাগিয়ে তুলে সেই রাতটা তার ঘরেই কাটাই। কেয়ারটেকার আমায় কোনো প্রশ্ন করেনি, আর আমার জবাব দেওয়ার মতো অবস্থা ছিল না। পরদিনই চলে আসি, আর ফিরে যাইনি। আয়নার দিকে অনেক দিন তাকাতে পারিনি। প্রতিদিন এই স্মৃতিটা মাথায় চাগার দিয়ে আমায় ছিঁড়ে খুঁড়ে দেয়। যদিও সেই যন্ত্রণা এখন কমেছে। অনেকে বারণ করেছে ঠিকই, কিন্তু ঘটনাটা নিয়ে আমি রোজ চিন্তা ভাবনা করি। আমার মনে হয় সেদিন ঘর থেকে বেরোনোর সময় আমার নজর ছিল আয়নার দিকে, খাটের দিকে তাকানোর অবস্থায় ছিলাম না। তাহলে সেদিন যাকে আয়নাতে দেখেছিলাম সে কি খাটেই বসেছিল? ভাবি আর মনে হয় কি ভাগ্যি খাটের দিকে তাকাইনি। সেখানে কাউকে বসে থাকতে দেখলে হয়তো। এই ছিল আমার বন্ধুর গল্প। ওর মনে আজও এই এক্সপিরিয়েন্স নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। সেগুলোর উত্তর হয়তো কোনোদিনই মিলবে না। আমার মনের প্রশ্নটাও কিছুটা এক। কি ছিল এটা? সত্যি না নিখাদ ভয়?
ট্রুথ অর স্কেয়ার? প্রশ্নটা থাকবে আর অভিজ্ঞতাগুলো। সেসব নিয়েই ফিরব পরের পর্বে। শুনতে থাকুন। এক্সপিরিয়েন্সের মতো শিক্ষক পৃথিবীতে আর তৈরি হয়েছে কিনা সন্দেহ। সেই তো আমাদের গড়ে পিটে নেয়। মাঝে মাঝে ইচ্ছে করেই সে আমাদের একটা ঘটনার মধ্যে ফেলে দিয়ে দেখে আমাদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া কাজ করছে। এরকমই একটা এক্সপিরিয়েন্সের কথা এবার বলবো। যার সঙ্গে এই ঘটনা ঘটে সে কিন্তু আজও বুঝতে পারেনি। এই এক্সপিরিয়েন্সের কেন্দ্রে আমার বন্ধু, ধরে নেওয়া যাক তার নাম সঞ্জয়। বাকি গল্পটা তার জবানিতেই। দেখুন তো শুনে ব্যাপারটা কি, ট্রুথ অর স্কেয়ার। আজকের এপিসোড ঝাড়খণ্ডের অডিট। আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখন নিজের ফার্ম তৈরি করে বেশ সাকসেসফুল। ক্যারিয়ারের প্রথম দিকে কাজ করতাম মধ্য কলকাতার একটা পুরনো ঐতিহ্যবাহী অডিট ফার্মে। সেখানকার মালিক মিস্টার প্রিয়ব্রত মুখার্জি ফার্মের আমাদের খুব স্নেহ করতেন। একদিন কলকাতার বাইরে থেকে একটা কাজ এলো। ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকায় একটা ফ্যাক্টরিতে অডিট করতে যেতে হবে। স্টেশন থেকে গাড়িতে প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা। রাতের ট্রেনে বেরিয়ে ভোরবেলায় সেখানে পৌঁছলো অডিট পার্টি। পার্টি বলতে আমি, সহকর্মী অরুণাভ, ফার্মের মালিক মিস্টার মুখার্জি। স্টেশনে গাড়ি অপেক্ষা করছিল। গাড়ির ড্রাইভার অডিটের দিনগুলোয় 24 ঘন্টা আমাদের সঙ্গেই থাকবে। যথাসময় পৌঁছানো হলো ফ্যাক্টরিতে। ঘন জঙ্গলের একপাশে বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে ফ্যাক্টরিটা। এরকম কাজের সময় আর পরিশ্রম দুটোই ভালো খরচ হয়। থাকার জায়গা ছিল ফ্যাক্টরির একটু বাইরে একটা গেস্ট হাউসে। সেটা এককালে এক স্থানীয় জমিদারের কুঠি ছিল। বারান্দার সামনেটা কাঁচে ঢাকা। সেখান দিয়ে জঙ্গলের অনেকটা দেখা যায়। কেয়ারটেকার আমাদের জন্য রুটি মাংসের ব্যবস্থা করে রাতের মতো বাড়ি চলে গেল। আমাদের জন্য 2টো ঘরের ব্যবস্থা করা হয়েছিল। একটায় আমি আর অরুণাভ, আর একটাই মিস্টার মুখার্জি। আমাদের ড্রাইভার বলল, কোনো চিন্তা নেই, আমি মাদুর পেতে বাইরের বারান্দায় শুয়ে পড়ব। চারপাশটা বেশ গুম মেরে রয়েছে। বারান্দায় বেশ ভালো হাওয়া খেলছে। আরামের ঘুম হবে। আমরা বললাম ঠিক আছে। সারাদিন পরিশ্রমের পর খিদে আর ঘুম দুটোই জবরদস্ত পেয়েছিল। তাই খাওয়া দাওয়া করে খাটিয়ায় বডি ফেলে দিলাম। আর পারছি না। স্বাভাবিকভাবেই ঘুম আসতে বিশেষ দেরিও হলো না। ঘুমটা কখন ভেঙে গেল টের পেলাম না। সেটা ভাঙলো না ভাঙানো হলো সেটাও সঠিক বলতে পারলাম না। মনে হলো ঘরে শুধু আমি আর অরুণাভ নয়, আর একটা কিছু বা আর একজন কেউ যুক্ত হয়েছে। খানিক চুপ করে খাটিয়াতে শুয়ে রইলাম। না, কোথাও তো কিচ্ছু নেই। মিনিট 5 পর হঠাৎ শুনলাম আমার খাটিয়ার নিচ থেকে একটা আওয়াজ আসছে। আমার যাতায়াতের রাস্তা থেকে সরে সর, আমার যাতায়াতের রাস্তা থেকে সর। প্রথমটাতে গায়ের রক্ত জল হয়ে গেল। আওয়াজটা আবার এলো, কেমন ঘড়ঘড়ে গলা। আমার যাতায়াতের রাস্তা থেকে সরে সর। এবার হঠাৎ মনে পড়ল ঘরে তো অরুণাভ রয়েছে এবং এইটা নিঃসন্দেহে তার কারসাজি। প্র্যাকটিক্যাল জোক ক্র্যাক করায় তার বেশ সুনাম রয়েছে। আমি প্রথমটায় চাপা গলায় বললাম, ওরু আর কি মারিস না, সারাদিন খাটনি গেছে, কালকেও রয়েছে, প্লিজ ঘুমোতে দে। কিন্তু না, আবারও শুনতে পেলাম, আমার যাতায়াতের রাস্তা থেকে সরে সর। এবার আর পারলাম না। সোজা উঠে গিয়ে অরুকে কষিয়ে একটা লাথি মারলাম। তাতে কাজ হলো। অরু ধর্মর করে ঘুম থেকে উঠে বলল, হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে, সকাল হয়ে গেছে? তাতে আমি বেজায় চটে গিয়ে বললাম, না সকাল হয়নি, কিন্তু তোর বাদরামি শুরু হয়ে গেছে দেখছি। অরু, সারাদিন পরিশ্রমের পর তোর এসব করতে ভালো লাগে কি করে বলতো? অরু চোখ কচলে বলল, কি বলছিস খুলে বলতো ভাই, আমার মাথায় কিছুই ঢুকছে না।
আমি আরো রেগে গিয়ে বললাম, ঢুকছে না? এই যে আমার কানের কাছে এসে বলছিলি যাতায়াতের রাস্তা থেকে সরে শো, আমার ঘুমের 12টা বাজালি, এখনো বুঝতে পারছিস না বল? এই কথায় অরু ভ্যাবলার মতো তাকিয়ে বলল, জানি না তুই বিশ্বাস করবি কিনা, কিন্তু এগুলোর কোনোটাই আমি করিনি। আমি এবার গলার স্বর আরো চড়িয়ে বললাম, অরু, তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আর একবার এরকম করলে কিন্তু ফল ভালো হবে না। তোর বদমাইশি সুদ সমেত ফেরত দেবো আজকেই, এক্ষুনি। অরু আমার কথার জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় আমাদের ঘরের দরজায় টোকা পড়ল। দরজায় এভাবে টোকা একজনই মারতে পারেন, পুরনো এক্সপিরিয়েন্স থেকে জানি, মিস্টার প্রিয়ব্রত মুখার্জি। দরজা খুলে দেখলাম ঠিক তাই, মিস্টার মুখার্জি দাঁড়িয়ে রয়েছেন। তখনও ভোরের আলো সেভাবে ফোটেনি, শেষ রাত আর ভোরের প্রথম লগ্নের মাঝামাঝি মুহূর্তটা। কিন্তু মিস্টার মুখার্জি দেখলাম রেডি, কোট প্যান্ট পরে ফেলেছেন, কিন্তু মুখ চোখ এই কয়েক ঘন্টার মধ্যেই বসে গেছে। ব্যাপারটা কি? আমরা কিছু বলার আগেই উনি বললেন, এই তোরা উঠে পড়েছিস দেখছি, ভালোই হলো। একটা কাজ কর, ব্যাগ গুছিয়ে নে, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। ওনার গলায় এমন একটা সুর ছিল যা অন্তত আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। মুখার্জি স্যারের ওরকম প্রখর ব্যক্তিত্বে এইভাবে টোল পড়তে দেখিনি আগে। অরুণাভ একটু ইতস্তত করে বলল, ঠিক আছে স্যার, কিন্তু আমাদের তো পরশু সকাল অবধি এখানে থাকার কথা। উনি বললেন, অন্য কোথাও থাকবো, এখানে নয়। এবার একটু সাহস করেই আমি বললাম, স্যার আপনাকে একটু অদ্ভুত লাগছে, সব ঠিক আছে তো? মুখার্জি স্যার এবার একটু দুর্বল হেসে বললেন, না রে, কিছুই ঠিক নেই, সেই জন্যই তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কি হয়েছে স্যার? বাইরে বারান্দায় এলেই সব বুঝতে পারবি। ভোরের আলো তখন আরেকটু জোর পেয়েছে। বারান্দায় এসে দেখি আমাদের ড্রাইভার ভদ্রলোক একটা পাতলা সাদা চাদরে নিজেকে ঢেকে থরথরিয়ে কাঁপছেন, যেন সাংঘাতিক ভয় পেয়েছেন। কি হয়েছে জিজ্ঞেস করাতে তিনি অতি কষ্টে যা বললেন তা শুনে আমার মনে হলো আমি এই মুহূর্তে মূর্ছিত হয়ে পড়ব। ড্রাইভার বললেন তিনি দিব্যি জঙ্গলের হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলেন। মাঝে হঠাৎ তার ঘুম ভেঙে যায়, বা বলা ভালো তার ঘুম ভাঙানো হয়, এবং তারপরেই ঘটে মারাত্মক ঘটনাটা। তিনি দেখেন একটা লোক তার পাশে মালকোচা মারা ধুতি বা লুঙ্গি গোছের কিছু একটা পরে পাশে দাঁড়িয়ে। সে দাঁড়িয়ে তো আছে মাটিতে, কিন্তু তার মাথাটা ছুঁয়ে ফেলেছে জমিদার আমলে তৈরি সেই উঁচু লজের সিলিং। লোকটার, মানে যদি তাকে মানুষ বলা যায়, মাথাটা বেশ চওড়া। ওরকম গড়ন কোনো মানুষের হয় কিনা বলা যায় না। লোকটা আমাদের ড্রাইভারকে ঠেলতে ঠেলতে বলছিল, কতবার বলবো আমার যাতায়াতের রাস্তা থেকে সরে এসো, আমার যাতায়াতের রাস্তা থেকে সরে এসো। মিস্টার মুখার্জি আমার দিকে তাকিয়ে বলছিলেন, কাল গোটা রাত আমাকে ঘুমোতে দেয়নি, দেখা না দিলেও গলা তো শুনেছি। তার খানিক পর ড্রাইভার সাহেব এসে দরজায় ধাক্কা দিলেন। জানি না তোদের কি অবস্থা হয়েছে, কিন্তু এটুকু বলতে পারি, এখানে আর এক মুহূর্ত থাকলে আমাদের প্রাণ সংশয় দেখা দিতে পারে। সে চায় না আমরা আর এখানে থাকি, তার বিচরণ ক্ষেত্রে আমরা হয়তো ব্যাঘাত ঘটাচ্ছি। আমরাও আর সেখানে থাকিনি, ওই ভোর রাতেই সেখান থেকে বেরিয়ে আসি। কেয়ারটেকারের আশা অবধি অপেক্ষা করিনি, সেদিনই কাজ সেরে কলকাতা ফিরি। ঘটনাটা কাটিয়ে উঠতে অনেকদিন সময় লেগেছিল। একটা লোক মাটিতে দাঁড়িয়ে প্রায় সিলিং ছুঁয়ে ফেলেছে। তার গলা আমি শুনেছি, ভাগ্যিস দেখিনি। সঞ্জয়ের মনে এই ঘটনার দাগ অনেকটাই মিলিয়ে এসেছে, তবে পুরোপুরি মিলিয়ে যায়নি। সঞ্জয় সাহসী বটে, ওর জায়গায় আমি থাকলে কি করতাম জানি না। তাই জন্যই তো প্রশ্নটা ছুঁড়ে দিলাম, কি ছিল এটা, ট্রুথ আর স্কেয়ার? প্রশ্নটা এখনো শেষ হয়নি, চলতে থাকবে পরের পর্বেও।
কল্পনার একটা লিমিট আছে, বাস্তবের নেই। বাস্তব আর কল্পনার মধ্যে এটাই তো ফারাক। কল্পনাকে সহজেই আইডেন্টিফাই করে নেওয়া যায়, কিন্তু বাস্তবের এমনই রং যে ধন্দ লাগে। এইটা আদৌ বাস্তব তো? প্রশ্নগুলো থেকেই যায়। ঠিক এরকমই প্রশ্নগুলোর আরেকটা নাম আছে, ট্রুথ অর স্কেয়ার। এমন কিছু ঘটনা যেগুলো সত্যিই ঘটেছিল আর এতটাই ভয় ধরিয়ে দিয়েছিল যে মনে হয় কল্পনা তো এই অবধি যেতেই পারবে না। ট্রুথ অর স্কেয়ারের আজকের এপিসোড গ্রামের বাড়ি। এক্সপিরিয়েন্সটি পাঠিয়েছেন আমাদের পরিচিত নীলোৎপল মল্লিক। বাকিটা তাঁর জবানিতেই। আমাদের গ্রামের বাড়ি বাঁকুড়া জেলায়। দুর্গাপুর স্টেশনে নেমে ব্যারেজ পেরিয়ে যেতে হয়। বাবারা দুই ভাই, এখন কলকাতায় বাড়ি কিনে সেটেলড। আমাদের স্কুল কলেজ সবই কলকাতায়। গ্রামের বাড়িতে থাকতেন আমার ঠাকুমা আর আমার ছোট ঠাকুমা, মানে আমার বাবার মা এবং কাকিমা। বিয়ের আগে দুজনেই ছিলেন বেস্ট ফ্রেন্ড এবং বিয়ের পর সম্পর্কে যা। শুনেছি ঠাকুরদা আর ছোট ঠাকুরদার মধ্যে ঝামেলা হলেও ঠাকুমা আর ছোট ঠাকুমার মধ্যে কোনোদিন কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। ঠাকুরদা আর ছোট ঠাকুরদা মারা যাওয়ার পরও ঠাকুমা আর ছোট ঠাকুমা গ্রামের বাড়ি ছেড়ে শহরে আসতে চাননি। কয়েক বছর পর মাত্র 4 দিনের জ্বরে ভুগে আমার ছোট ঠাকুমা মারা যান। তারপরেও ঠাকুমা সেখানেই থেকে যান। বলতেন, আমার বন্ধু এই বাড়িতেই আছে, ওকে ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই। তাছাড়া আমার শ্বশুরের ভিটেতেই আমার প্রাণটা বাঁধা আছে। এই গ্রাম ছেড়ে গেলে আমি আর বাঁচব না। ঠাকুমা গ্রামের বাড়ি ছেড়ে আসতে চাইছেন না দেখে একজন লোক রাখা হয়েছিল তার দেখাশোনা করার জন্য। একদিন সকালে ঘুম থেকে উঠে ঠাকুমাকে তুলতে গিয়ে দেখে ঠাকুমা সাড়া দিচ্ছেন না। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন ঘুমের মধ্যেই চলে গেছেন। ঠাকুমা ছোট ঠাকুমা চলে যাওয়ার পর গ্রামের পাট একরকম চুকেই যায়। বাড়িটা তালাবন্ধ হয়ে থাকত। একদিন বাবারই এক বন্ধু তাকে ফোন করে জানালেন যে বহুদিন তালাবন্ধ হয়ে থাকার ফলে বাড়িটার অবস্থা একদমই ভালো নয়। তখন গ্র্যাজুয়েশন দিয়ে বসে আছি। আমার খুড়তুতো ভাই আর আমি প্রায় পিঠোপিঠি। ওরও তখন সামনে কোনো পরীক্ষা নেই। একা বেড়াতে যাওয়ার ইচ্ছে দুজনের মধ্যেই প্রবল। তাই আমরা দুজন বায়না ধরলাম যে 3-4 দিন গ্রামের বাড়ি ঘুরে আসব। বাড়িতে কেউই বিশেষ আপত্তি করলেন না, কারণ ওই গ্রামে আমাদের পরিবারের খ্যাতি রয়েছে। সবাই বাবা কাকাকে কৃতি মানুষ হিসেবে চেনে। আমরা দেখে আসব গ্রামের বাড়িটা কোন অবস্থায় আছে, তারপর না হয় বাবা কাকা ঠিক করবেন কি করণীয়। যথাসময়ে আমি আর ভাই পৌঁছে গেলাম। বাবা আগে থেকেই তার এক বন্ধুকে জানিয়ে দিয়েছিলেন। ঠিক হয় ওই 3-4 দিন আমরা তার বাড়িতেই দুবেলা খাব। দিব্যি সুন্দর গ্রাম, হই হট্টগোল নেই, লোকজনও বেশ আড্ডাবাজ। গ্রামে ঘুগনি আর মিষ্টির দুটো দুর্দান্ত দোকানও আছে। বিকেল বিকেল পৌঁছে আমরা গোটা গ্রামটা ঘুরে দেখলাম। রাতের খাবার খেতে বাবার বন্ধু অনুপ কাকুর বাড়ি গেলাম। খাওয়া দাওয়ার মাঝে তিনি জিজ্ঞেস করলেন, টর্চ এনেছ তো? আমি বললাম, হ্যাঁ তা তো আছেই। আমার জবাবে কিছুটা আশ্বস্ত হয়ে অনুপ কাকু কি যেন ভাবলেন। তারপর একটু কিন্তু কিন্তু করে অবশেষে বলেই ফেললেন, আসলে তোমাদের বাড়িটা অনেকদিন বন্ধ হয়ে আছে তো, আর তাছাড়া গায়ে কানাঘুষো শোনা যায় যে মাঝে মাঝে 2 গিন্নি বাড়ির দুপাশে ঘোরেন। তোমরা চাইলে রাতের বেলাতেও আমার বাড়িতেই থাকতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি কিছু বলার আগেই ভাই তড়বড়িয়ে বলল, কাকু এই বাড়িতে জীবনেও থাকিনি, আমাদের একটা আলাদা সেন্টিমেন্ট আছে জানেন। আগে একটা রাত কাটিয়ে দেখি, অসুবিধে হলে এখানে চলে আসতে কতক্ষণ। কাকু তাতে হ্যাঁ বললেও বুঝলাম কথাটা খুব একটা মনে ধরেনি তার। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম দুজনেই। আমাদের বাড়িটা দোতলা, ওপর নিচ মিলিয়ে 7-8টা ঘর আর 2টো বাথরুম। আমি আর ভাই বারান্দায় বসে গ্রামটা দেখছিলাম। আমি ভাইকে বললাম, ঠাকুরদা বাড়িটা সলিড তৈরি করেছিলেন বটে। সামনে দেখেছিস ছড়ানো পুকুর, লোকেশন সেন্স টেরিফিক। ভাই বলল, যা বলেছিস, একবার বর্ষাকালে আসতে হবে, এখানে বসে বৃষ্টি দেখার মজাটাই আলাদা। চারপাশের আবহাওয়া স্নিগ্ধ,
একটা হালকা বাতাস বইছে টের পাচ্ছি। ভাইকে বললাম, তোর চুল কিন্তু হেভি স্টাইলিশ হয়েছে, দিব্যি উঠছে। ভাই হেসে বলল, হ্যাঁ, চুলে স্টাইল করার জন্যই বোধহয় এখানে বারবার আসতে হবে। রাত হয়ে যাচ্ছিল, তাই দুই ভাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল বাউল গানের সুরে। উঠে দেখি প্রায় 7টা বাজে। হাত মুখ ধোয়ার সঙ্গে সঙ্গেই চায়ের তেষ্টা বাড়ল। কিছুটা চায়ের তাগিদে আর কিছুটা গ্রাম ঘুরে দেখার ইচ্ছেতে বেরিয়ে পড়লাম। মিনিট 7 হাঁটার পর একটা দোকান পেলাম। চা খেতে বসেছি, এমন সময় দোকানের মালিক জিজ্ঞেস করলেন, চেনা মুখ তো নয়, থাকেন কোথায়? নিজেদের পরিচয় দিলাম, বললাম মল্লিক বাড়িতে এসেছি। মালিক একটু থেমে বললেন, কবে এসেছেন? এই তো গতকাল। এইটা শুনে ভদ্রলোক আমাদের একটু অপেক্ষা করতে বলে কোথায় একটা গেলেন। খানিক পর ফিরে এলেন একটি আমাদেরই বয়সী ছেলেকে নিয়ে। আমাদের দিকে দেখিয়ে বললেন, এদেরই দেখেছিলি? ছেলেটি মাথা নাড়ল। এবার ভাই জিজ্ঞেস করল, ব্যাপার কি বলুন তো? তাতে ভদ্রলোক বললেন এই যে এর নাম মাধু। কাল কাজ থেকে একটু রাত করে বাড়ি ফিরছিল যমুনা পুকুরের পাশ দিয়ে, মানে আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে তারই এক পাশ দিয়ে। কি একটা আওয়াজ পাওয়াতে ঘুরে তাকিয়ে দেখে আমাদের বাড়ির অন্ধকার বারান্দায় কয়েকজন বসে আছে। মুখ দেখতে পায়নি। বুঝলাম ছেলেটা আমাদেরই দেখেছে, আর ভূতের গুজব শুনে দুয়ে দুয়ে 4 করে ধরে নিয়েছে যে আমরা অশরীরী। আমি একটু হাসি চেপেই বললাম, মাধু ভাই আমাদেরই দেখেছেন, আমরাই বাড়ির বারান্দায় বসে গল্প করছিলাম। আমরা বলতে আমি আর আমার ভাই, আর আমরা যে মানুষ সেটা তো দেখতেই পাচ্ছেন। এবার এলো সেই মুহূর্তটা। মাধুর চোখ চঞ্চল হয়ে উঠেছে। সে যথাসাধ্য শান্ত গলাতেই বলল, আপনারা ছিলেন ঠিকই, কিন্তু একা ছিলেন না। আমরা অবাক হয়ে প্রশ্ন করতে যাচ্ছিলাম। উত্তরটা মাধুই দিয়ে দিল, আপনারা পুকুরের দিকে মুখ করে বসেছিলেন বলে খেয়াল করেননি। আপনাদের পিছনে দুজন বয়স্ক মহিলা দাঁড়িয়েছিলেন। একজন এমনিই দাঁড়িয়েছিলেন, আর একজন এই দাদার মাথার চুলে বিলি কাটছিলেন। আমি রাত করে বাড়ি ফিরছিলাম, হালকা গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকাই আর দেখি ওই দৃশ্য। আসলে ওই বাড়ি নিয়ে অনেকের মুখে অনেক কথা শুনেছি, কিন্তু নিজের চোখে কিছু দেখিনি। ওই দুজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখি বুঝেছিলাম আপনারা ওদের উপস্থিতি বোঝেননি, তাই চেঁচিয়ে কিছু বলতেও পারিনি। আসলে এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে দৌড়ে পালাই। তারপর আজ সকালে এই অনিলদার দোকানে চা খেতে এসে বলি। তারপর তো। মাধুর কথা শোনার পর আমরা আর এক মুহূর্তও দেরি করিনি। তৎক্ষণাৎ পৈতৃক ভিটে ভ্রমণের আইডিয়া ত্যাগ করি। বাড়িটা আজও আছে, শুধু একা একা, আর কেউ কখনো সেখানে যায়নি। কল্পনা ডানা মেলে এই কথাটা বহুবার আমি শুনেছি, কিন্তু নীলোৎপল বাবুর বাড়িতে যা ঘটেছে তা বাস্তবের ডানা মেলার নিদর্শন। বাস্তব ডানা মেলে ধরলে অনেক প্রশ্ন মাথা তোলে, আর তাদের মধ্যে একটা হলো, ঘটনাটা ঠিক কি ছিল? ট্রুথ অর স্কেয়ার? কান ঘেঁষে তীর বেরিয়ে গেলে আমরা হাঁপ ছেড়ে বাঁচি, বলি অল্পের ওপর দিয়ে বেঁচে গেছি। এই তীরের কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং। সে কখনো কখনো ফিরে আসে, আর তখন যে এক্সপিরিয়েন্সটা হয় তার সঠিক রংটা ঠিক ধরা যায় না। তখন মনে প্রশ্ন জাগে, ব্যাপারটা কি, ট্রুথ অর স্কেয়ার? এই ফিরে আসার এক্সপিরিয়েন্স নিয়ে আজকের এপিসোড। নাম সেই হোটেল। পাঠিয়েছেন আমার এক বন্ধু। আসলে ঘটনাটা তার বাবার সাথে ঘটেছিল, আর তিনি বিষয়টা নিয়ে বেশি কাটাছেঁড়া করতে চান না, তাই জায়গাটার নাম একটু পাল্টে দিলাম, আর উজ্জ্ব রাখলাম বন্ধুর নামটা। পরের ঘটনাটা বন্ধুর জবানিতেই। আজকের এপিসোডের নাম হোটেলের ছাদের ঘর। আমার বাবা প্রথম জীবনে সেলসে চাকরি করতেন, এবং কাজের খাতিরেই নানান জায়গায় ঘুরতে হতো।
একবার কাজের সূত্রে যেতে হয় চক্রধরপুর, তারপর বাস ধরে একটা গঞ্জ মতো জায়গায়। সেই গঞ্জ আসলে বিশাল কয়েকটা বাজারকে ঘিরে তৈরি হওয়া একটা জনপদ। কয়েকটা হোটেলও আছে সেখানে। নিতান্ত সাধারণ, ওই কোনো রকমে মাথা গোঁজার আস্তানাটুকু পাওয়া যায়। বাবার সেদিন কয়েকটা কাজ শেষ করতে দেরি হয়। বাস ধরে গঞ্জে পৌঁছতে সন্ধে নেমে যায়। বেশ ঠান্ডা পড়েছে। দুটো হোটেলে গিয়ে শোনা গেল জায়গা নেই। 3 নম্বর হোটেলে গিয়ে জানা গেল সেখানেও ঘর নেই, শুধু ওই ছাদের একপাশের একটা ঘর ফাঁকা। বাবা বললেন এই ঠান্ডার মধ্যে বাইরে থাকার প্রশ্নই নেই। ওই ছাদের ঘরেই বাবা হ্যাঁ করে দিলেন। হোটেলের রিসেপশনে বসা লোকটা একটু মুচকি হেসে বলল, ঘরে অন্য কাউকে নিয়ে থাকলে ভালো করতেন স্যার। এসব হোটেলের সুনাম বিন্দুমাত্র নেই। বাবা তার কথার জবাব না দিয়ে একটু কঠিন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেলেন। এই জায়গায় রাত যত গড়ায় ঠান্ডা ততই বাড়ে। বাবা দুটো কম্বল গায়ে চাপিয়ে একটু ঘুমোনোর চেষ্টা করলেন। একটা বই পড়ছিলেন। নতুন জায়গা, স্বাভাবিকভাবেই চোখে ঘুম নেই। হঠাৎ শুনলেন ঘরের দরজায় টোকা পড়ছে। কি ব্যাপার? বাবা প্রথমটা পাত্তা দিলেন না, কিন্তু না, মাঝে মধ্যেই টোকা পড়ছে। সঙ্গে দামি কিছুই নেই, হাতের ঘড়ি আর ব্যাগে 100-3 টাকা আছে মাত্র। আর একটা বেঁটে লাঠি বাবার সঙ্গে সবসময় থাকত। বাবা ঠিক করলেন কে দরজায় টোকা দিচ্ছে দেখা দরকার, নইলে ঘুমের 12টা বাজবে। লাঠিটা বাগিয়ে ধরে দরজাটা খুলে বাবা দেখলেন একটা লোক দাঁড়িয়ে, বছর 50 বয়স। লোকটার মাথায় ব্যান্ডেজ করা, হাতটা গলা থেকে একটা স্লিংয়ে ঝোলানো, কপালে বাঁ পাশে একটা ক্ষতস্থান থেকে রক্ত একটু হলেও গড়াচ্ছে। লোকটা বাবাকে দেখে ভাঙা ভাঙা বাংলায় বলল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, এই ডাক্তারখানা থেকে দवाई पट्टी করিয়ে লট রাহা থা, ঠান্ডাও জোর পড়েছে। এইখানে হোটেলে আসায় আমায় বলল আপনার এই ঘরে একটা জায়গা থাকতে পারে, তাই চলে এলাম। বাবা বিরক্ত হয়ে বললেন, না মশাই, এই ঘরটার জন্য আমি বেশ মোটা টাকা দিয়েছি, আর দিয়েছি একা থাকার জন্য। আপনাকে এখানে থাকতে দিতে পারবো না, থাকার জায়গাও নেই তাছাড়া। বলে বাবা আর অপেক্ষা করলেন না। লোকটার প্রায় মুখের ওপরেই দরজা বন্ধ করে দিলেন। মাথাটা গরম হয়ে আছে। এটা নিশ্চয়ই ওই মিচকে শয়তান ম্যানেজারটার কাজ। একে তো বেশি টাকা নিয়ে ঘুপচি ঘরে থাকতে দিয়েছে, তার উপর এখানে অসভ্যতা। এই লোকটাকে ইচ্ছে করেই পাঠিয়েছে উত্তক্ত করার জন্য। ওর সেই কুৎসিত ইঙ্গিতে সাড়া দিইনি, তাই এসব করছে। পরদিন সকালে উঠে বাবা গেলেন হোটেলের ডেস্কে সেই ম্যানেজারের কাছে। তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, আপনার অফারে হ্যাঁ বলিনি বলে আপনি একটা উটকো লোককে আমার ঘরে পাঠিয়ে দিলেন? এগুলো কোন দেশি সভ্যতা? বাবার কথায় লোকটা একটুও চটল না, বরং হেসেই বলল, আপনাকে কাল একটু হিন্ট দিয়েছিলাম ঘর শেয়ার করার, কিন্তু আপনি হয়তো ভেবেছিলেন আমি অন্য কিছু বোঝাতে চাইছি। আপনার ভালোই চাইছিলাম। শুনুন তবে, ওই ঘর আমরা সাধারণত কাউকেই ভাড়া দিতে চাই না, আপনাকেও দিতাম না। কিন্তু কাল ঠান্ডার দিন ছিল, জায়গা না পেলে রাস্তায় রাত কাটাতে হতো। যাকে দেখেছেন তার মাথায় কাটা দাগ ছিল। হ্যাঁ, মাথাতে তো ব্যান্ডেজও ছিল। ম্যানেজার এবার বললেন, লোকটা ওই ঘরেই গলায় দড়ি দিয়েছিল। আপনি যাকে দেখেছেন সে মানুষ নয়, জোর বাঁচা বেঁচে গিয়েছেন। দোষটা আমারও। হোটেলের সুনামের জন্য আপনাকে কিছু বলতে পারিনি, লোভে পড়ে গিয়েছিলাম। যাকে আজ আপনি চলে যাচ্ছেন, আর কোনো অসুবিধা হবে না। লোকটার কথা শুনে বাবার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এরকম ঘটনার কথা গল্প উপন্যাসে পড়েছেন, কিন্তু এরকম গল্পের মতো পরিস্থিতিতে পড়াটা ঠিক সুখকর নয়। এরপর বাবা সেখান থেকে চলে আসেন।
নানা রকম কাজের চাপের ফলে পরের 1.5-2 বছর ওই চত্বরে আর যাওয়াই হয়নি। এই ঘটনার বেশ কয়েক বছর পর কাজের সূত্রে আবার চক্রধরপুর নেমে সেই গঞ্জেই বাবা গেলেন। আসলে মানুষের মন ভারী অদ্ভুত জিনিস। একবার একটা হোঁচট খাওয়ার পর জেনে শুনে আবার হোঁচট খেতে চায়। অন্যথায় বাবা ঘুরে ফিরে সেই হোটেলেই আবার উঠবেন কেন? এবং শুধু সেই হোটেল নয়, সেই হোটেলের সেই চিলেকোঠার ঘরেই বাবা আবার রুম নিলেন। এখন বুঝি বাবার ওই জেদটাই আসল। হয়তো বাবা নিজেকেই বোঝাতে চাইছিলেন যে আগেরবারের ঘটনাটা নিছক মনের ভুলও হতে পারে, আগেরবারের সেই ম্যানেজারের কোনো নাটকও হতে পারে। বাবা জেনে শুনেই ওই রুম নিলেন। সেবারও যথারীতি বেশ ঠান্ডা পড়েছে। বাবা এবার কম্বল ক্যারি করছিলেন। সেই কম্বল গায়ে দিয়ে আগেরবারের মতোই বই পড়তে শুরু করলেন। কতটা সময় কেটে গেছে খেয়াল করেননি। হঠাৎ শুনলেন, আর সেই শোনাটা তাকে একরকম প্যারালাইজ করে দিল। বাবা স্পষ্ট শুনলেন ঘরের দরজায় টোকা পড়ছে, সেই এক প্যাটার্নে। একবার মনে হলো দরজা খুলবেন না, কিন্তু তারপরেই মনে হলো দরজা না খুললে বাবা হয়তো পাগল হয়ে যাবেন, ওই টুকটুক শব্দ তাকে বাঁচতে দেবে না। লাঠিটা সঙ্গেই ছিল। বাবা সেটা আবারও বাগিয়ে ধরলেন। এবার কিছু বেচাল দেখলে ব্যবহার করতে দুবার ভাববেন না। এক লাফে খাট থেকে উঠে একটানে দরজাটা খুলে ফেললেন। ডান হাতটা তোলাই আছে, লাঠিটা কারোর ওপর মোক্ষম জোরে বসানোর জন্য। কিন্তু বাবা থ মেরে গেলেন। দেখলেন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দৃশ্য। সামনে দাঁড়িয়ে সেই একই লোক, মাথায় ব্যান্ডেজ করা, হাতটা গলা থেকে স্লিংয়ে ঝোলানো, কপালে বাঁ পাশে একটা ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। লোকটা বাবাকে দেখে ভাঙা ভাঙা বাংলায় বলল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, এই ডাক্তারখানা থেকে দওয়াই পট্টি করিয়ে লট রাহা থা, ঠান্ডাও জোর পড়েছে। এখানে হোটেলে আসায় আমায় বলল আপনারই ঘরে একটা জায়গা থাকতে পারে, তাই এলাম। তফাৎ একটাই, লোকটার ঠোঁটের কোণায় এক চিলতে একটা হাসি। লোকটা তাকে চিনতে পেরেছে। বাবা আর পারেননি, চিৎকার করে সেখানেই জ্ঞান হারান। চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, এসে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। এই অভিজ্ঞতার রেশ বেশ কিছুদিন ছিল। বাবা আর কোনোদিন ওই জায়গাটায় ফিরে যাননি। আরেকবার লোকটার দেখা পেলে হয়তো আরো খারাপ ফল হতো। বাস্তব অনেক সুযোগ দেয় সাবধান হওয়ার জন্য, কিন্তু নিয়তি বলেও একটা শব্দ আছে, সেটাই ঠেলে দেয় আমাদের আরেকটা বাস্তবের দিকে। আর তখনই আমাদের মনে কাজ করে নানান ফ্যাক্টর। ঘটনাগুলো এমন নাগপাশে আমাদের বেঁধে ফেলে যে বোঝাই যায় না ব্যাপারটা সত্যি নাকি ভয় মিশ্রিত কল্পনা, ট্রুথ অর স্কেয়ার। ফিরব পরের এপিসোড নিয়ে। ঘটনাগুলো প্ল্যান মাফিক না চললেই প্রশ্নটা ওঠে, যেটা দেখলাম সত্যি দেখলাম তো? কল্পনা এতটা বাস্তব হতে পারে না। এই সবের মধ্যেই হাঁটি হাঁটি পা পা করে আসে ভয়। মাঝে মাঝে ভয়কে সরিয়ে দিয়ে আসে সোজা সাপটা মন খারাপ আর যন্ত্রণা। তখন মনে হয় যেটা এতদিন চাইছিলাম সেটা না পেলেই বোধহয় ভালো হতো। ট্রুথ অর স্কেয়ারের সব এক্সপিরিয়েন্স ভয়েরই থেকেছে আজ পর্যন্ত। তবে আজকের এপিসোড একটু মন খারাপের। নাম ট্রেনের কামরা। এই এক্সপিরিয়েন্স পাঠিয়েছেন শুভ্র ব্যানার্জি হরিদেবপুর থেকে। বাকিটা তার জবানিতেই। কালীপুজোর ছুটিতে শতাব্দী এক্সপ্রেসে শিলিগুড়ি যাচ্ছি। কদিন বন্ধুর বাড়িতে কাটিয়ে দার্জিলিং আর কালিম্পং ঘোরাটাই আসল মোটিভ।
শতাব্দী ট্রেনটা মালদা টাউন অবধি দুর্দান্ত যায়, আর তারপর থেকেই লেট করতে শুরু করে। এবারও সেই নিয়মের ব্যতিক্রম হলো না। প্রায় 20 মিনিট বিফোর টাইমে মালদা পৌঁছে গেল ট্রেনটা। আমি প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিলাম। আমার সহযাত্রী ভদ্রলোকও নেমে পড়েছেন। তিনি হাওড়া থেকেই একটা কালো সানগ্লাস পরে রয়েছেন। প্ল্যাটফর্মে নেমে তার মুখোমুখি হতেই তিনি হাসলেন, বললেন, আমাদের চ্যালেঞ্জ কিন্তু এরপর থেকে শুরু হবে। আমিও হেসে বললাম, স্যার আমি ভুক্তভোগী। এই ট্রেনের পাল্লায় পড়ে আমি রাত 3টেতেও শিলিগুড়ি নেমেছি। মালদা টাউনে 2 কাপ চা আর 2 প্যাকেট চিপস খাওয়াতে আমাদের আলাপ আরো পোক্ত হলো। আমাদের কামরা মালদায় অনেকটা ফাঁকা হয়ে গেছিল, তাই গল্প আরো জমে উঠল। ভদ্রলোকের নাম সব্যসাচী নায়েক, বাড়ি বর্ধমান, কিন্তু চাকরি সূত্রে থাকেন উত্তরবঙ্গে। শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়ি থেকে 2-1 দিন পর মালবাজারের দিকে নিজের কর্মস্থলে চলে যাবেন। বিয়ে থা করেননি, বেশ ভালো গল্প করতে পারেন। রাজনীতি, অর্থনীতি, প্যান্ডেমিক ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমি এ কথা সে কথার পর বললাম, আপনি মাথায় হেয়ার নেট, মুখে মাস্ক আর তার সঙ্গে চোখেও চশমা পরে রেখেছেন, মানে ইনফেকশন আর কোনো দিক থেকেই আপনার সিস্টেমে ঢুকতে পারবে না। ভদ্রলোক এতে বেশ মজা পেলেন, বললেন, হেয়ার নেট আর মাস্ক তো এখন প্রায় নেসেসিটির পর্যায়ে পৌঁছে গেছে ভাই, তবে এটার একটা অন্য কারণ রয়েছে। আমি কোনো প্রশ্ন করিনি, কিন্তু ভদ্রলোক দেখলাম সানগ্লাসটা খুলে ফেললেন। ওনার মুখের দিকে তাকালেই বোঝা যায় বড় রকমের ঝড়ঝাপটা তার উপর দিয়ে গিয়েছে। ডান পাশের ঝুলপি বরাবর একটা লম্বা দাগ, আর চোখ দুটো যেন কোটরে বসা, যেন আই সকেটগুলো বেরিয়ে এসেছে আর চোখগুলো বসে গিয়েছে। আমি একটু ইতস্তত করেই জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট? মিস্টার নায়েক বললেন, হ্যাঁ তা হয়েছিল, বোর না করলে বলতে পারি। আমি তো গল্প শুনতে এক পায়ে খাড়া। ভদ্রলোক বললেন যে ওনার উত্তর বাংলায় চাকরি নিয়ে আসা, উত্তর বাংলায় ঘোরা, পুরোটাই প্রাক্তন প্রেমিকার জন্য। প্রাক্তনের জন্য এতটা? আমার প্রশ্নটা যেন টের পেয়েই মিস্টার নায়েক বললেন, ছাড়াছাড়ি হওয়ার জন্য প্রাক্তন নয়, অন্য কারণ আছে। ভাবছি কি কারণ হতে পারে। এমন সময় ভদ্রলোক নিজেই বললেন, আমার প্রেমিকা অপর্ণা নর্থ বেঙ্গলের ভক্ত ছিল। কলকাতাতে বড় হলেও সে সবসময় চাইতো নর্থ বেঙ্গলে সেটেল করবে। আমিও সেই মতো এখানেই কাজ নিলাম। কাজটা ভালোভাবে করার ফলে দ্রুত উন্নতিও করলাম, কিন্তু একদিন রোড অ্যাক্সিডেন্টে অপর্ণা আমাদের ছেড়ে চলে যায়। ব্রেকআপ হয় পার্মানেন্টলি। এই কথাটা শুনে আমি চুপ করে গেলাম। সত্যিই মর্মান্তিক। কিছু বলার আগেই মিস্টার নায়েক বললেন, মন খারাপ করবেন না, মন খারাপ করে তো আর কিছু করতে পারবো না। তবে আমার মনে হতো অপর্ণা আমার সঙ্গেই রয়েছে, আর চোখের এই অবস্থাটা ওরই হয়তো দান। আমি কিছু বলার আগেই উনি বললেন, জানেন ও চলে যাওয়ার পর আমি শান্ত হয়ে বসে থাকতে পারতাম না। মনে হতো চারপাশে আগুন জ্বালিয়ে দিই, কিন্তু সেটা তো আর। নিজেকে শান্ত করতে আমি বাইক নিয়ে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি। রাতের বেলায় গরু মারাতে হাতিকে রাস্তা বেরোতে দেখেছি। একদিন এরকমই উদ্দেশ্যহীনভাবে বাইক চালাচ্ছি। ডেস্টিনেশনের কোনো ঠিক নেই। মনটা বেজায় বিক্ষিপ্ত হয়ে রয়েছে। আমি জোরেই বাইক চালাচ্ছিলাম, রাস্তায় আলো ছিল না। একটা টার্ন নিয়ে হঠাৎ দেখলাম একটা ভারী ট্রাক আমার দিকে তেড়ে আসছে। ওই সময় জানেন তো মিস্টার ব্যানার্জি, সময় ধীরে চলে, মাথা আর শরীর একসাথে কাজ করে না। আমার মনে হলো, যাক এবার আমার অপর্ণার সাথে দেখা হবে। মায়ের মুখটা মনে পড়ায় একটু খারাপ লেগেছিল বটে। সবকিছু এই স্প্লিট সেকেন্ডের মধ্যে। ট্রাকটা প্রায় এসে পড়েছে আমার সামনে। আমি ব্রেক কষার চেষ্টা করেও বুঝতে পারলাম কাজ দেবে না। আমি হাল ছেড়ে দিয়েছি। এমন সময় দেখলাম আমার পাশে প্রায় দৌড়তে দৌড়তে এসে হাজির হয়েছে অপর্ণা। কোথা থেকে জানি না, কিভাবে জানি না। আমার 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 ডাকলাম টুবলু। অপর্ণা এসে দেখলাম এক ঝটকায় আমার জামার কলার ধরে শুধু বলল, এখনো তোর সময় হয়নি টুবলু, বলে আমায় শটান চলন্ত বাইক থেকে তুলে রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিল। জাস্ট তুলে ছুঁড়ে ফেলে দেওয়া যাকে বলে। আপনার হয়তো বিশ্বাস হবে না মিস্টার ব্যানার্জি, কিন্তু
আমি ওই ঘটনায় আমার বাইক পুরো স্ম্যাশড হয়ে গিয়েছিল। শুধু আমি ছিটকে পড়েছিলাম রাস্তার ধারে একটা গাছের নিচে। একদিন পর জ্ঞান ফেরে আমি দেখি বেঁচে আছি, মোটামুটি অক্ষত। পায়ে একটা ইনজুরি ছিল আর চিকবোন ভাঙে, আই সকেট ফ্র্যাকচার হয়, কিন্তু আই ওয়াজ অ্যালাইভ। কয়েক মাস হাসপাতালে থেকে ফিরে আসি। অপর্ণা না থাকলে আমি সেদিন বাঁচতাম না। ঘটনার দিন আমায় বলেছিল, তোর সময় হয়নি টুবলু। ওটা ভাবলেই একটু কদিন পর যে ওকে দেখব। ব্যাপারটা কি জানেন তো মিস্টার ব্যানার্জি, আমি তারপর থেকেই রাস্তাঘাটে চলাফেরা করতে আরো সাবধানী হয়ে গেছি। এখন আমি ওরকম বেপরোয়াভাবে গাড়ি চালাই না। কোন রকম র্যাশ চিন্তাভাবনা হলেই এই চোখ অপর্ণার কথা বড্ড মনে পড়ে। ভয়ও লাগে, আমার ওর ভালো লাগে যে ও আমার কথা এখনো মনে রেখেছে। ওপারে গিয়েও আমি চুপ করে রইলাম। অপর্ণার ওই লাফ দিয়ে এসে তাকে বাঁচানোর কথা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছিল, আর বুকটা মুচড়ে উঠছিল মিস্টার নায়েকের মনের কথা শুনে। ভদ্রলোক এখন সামলে চলেন ওই পুরনো প্রেমের প্রতি সম্মান দেখিয়েই। মুখ দেখে মনে হয় তিনি ওই ক্ষতস্থান এখনো বেশ ভালোবাসেন, টান এখনো অগ্রাহ্য করতে পারেন না। সেলুলয়েডের প্রেম কাহিনী তো এদের কাছেও হার মানে। এখানে বাস্তবের মধ্যে মন খারাপের মিশেল বেশি, প্রেমের একটা স্মৃতি থেকেই যায়। এখানে তো অপর প্রান্তে গিয়েও সেই দাগটা রয়েছে। প্রেম এভাবে এলে মন ভালোর থেকে মন খারাপই বেশি করে। স্মৃতিতে আরেকটা লেয়ার যোগ হয়। অনেকের কাছে মৃত কারোর ফিরে আসাটা চূড়ান্ত ভয়ের, আবার কারোর কাছে ব্যাপারটা সত্যি। কারোর কাছে স্কেয়ার হলে অন্যের কাছে ট্রুথ। আর ট্রুথ আর স্কেয়ারের পরের এপিসোড নিয়ে আবার ফিরব খুব শিগগিরই। কিভাবে ঘটে যায় ঘটনাগুলো জানি না, বলতে পারবো না। তবে মাঝে মাঝে মনে হয় আস্তে আস্তে সবকিছুই চারপাশে একটা দমচাপা পরিবেশ সৃষ্টি করে, যেটা আমরা একদমই বুঝতে পারি না। তবে প্রশ্নটা মনে থেকেই যায়। আমরা জানি সেই প্রশ্নের জবাব কেউ কোনোদিন দিতে পারবে না, আমি নিজেও পারবো না। সেই প্রশ্নটাই হলো ট্রুথ অর স্কেয়ার। আজকের এপিসোড রাঙা পিসিমা। গল্পটি পাঠিয়েছে অনামিকা সাহা রামপুরহাট থেকে। ঘটনার বর্ণনা রইল তার জবানিতেই। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। আমাদের বাড়িতে সকলের অভিভাবক ছিলেন রাঙা পিসি। অদ্ভুত ব্যক্তিত্ব ছিল তাঁর। বাড়ির কোনো ব্যাপারে তিনি বিশেষ মাথা ঘামাতেন না, কিন্তু কোনো এক অলিখিত নিয়মবশত বাড়ির কোনো সিদ্ধান্তই তাঁর মতামত না জেনে নেওয়া হতো না। তাঁর দেখিয়ে দেওয়া রাস্তাতে হেঁটে হোঁচট খেতে হয়নি কখনো। রাঙা পিসি যে প্রচুর পড়াশোনা করেছিলেন তা নয়, অনেক ডিগ্রি পেয়েছিলেন তাও নয়, তবে পড়াশোনাটা নিয়মিত করতেন। অকারণ রসিকতায় সময় নষ্ট করতেন না। আর বাড়ির ব্যাপারে ছিলেন ভীষণ প্রোটেক্টিভ। বলতেন, বাড়ির ওপর কোনো অশুভ ছায়া এলে প্রথমে আমার সাথে মোকাবিলা করতে হবে তাকে। আর বিশ্বাস করো, আমার সাথে মোকাবিলা করা কিন্তু চারটিখানি কথা নয়। আমরা সবাই কথাটা শুনেছিলাম বটে, কিন্তু এর প্রকৃত অর্থ টের পেয়েছিলাম আমি। শীতকাল, আমি রাঙা পিসির সাথে কোনো একটা পুজো বাড়িতে নেমন্তন্ন খেতে গেছি। সেবার 2-1 পশলা বৃষ্টি হওয়ায় জব্বর ঠান্ডা পড়েছে। খবরের কাগজ বলছে মরশুমের শীতলতম দিন। সন্ধ্যার পর এমনিতেই রাস্তাঘাটে লোক থাকে না। এরকমই একটা দিনে আমরা বাড়ি ফিরছি। রাত প্রায় 8টা বেজে গেছে।
আমাদের বাড়ি স্টেশনের কাছেই ছিল, তবে ট্রেনের ট্র্যাকের কাছে হওয়া সত্ত্বেও এই পাড়ায় আলোর সংখ্যা বেশ কম। অধিকাংশ এলাকাটাই অন্ধকার। আমি রাঙা পিসিমার হাত ধরে ফিরছি। পিসিমা বললেন, আজ চারপাশ ফাঁকা, আমার গতিক ভালো ঠেকছে না, মনে হচ্ছে কিছু একটা হতে পারে। তাড়াতাড়ি পা চালা, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ঢুকবো। আমি বললাম, কি ভালো ঠেকছে না, চোর ডাকাতের কথা বলছো? পিসিমা একটা হুম ছাড়া কিছুই বললেন না। বড় রাস্তা থেকে একটা গলি ফালি হয়ে নিচের দিকে নেমে গেছে। সেই রাস্তা দিয়ে কিছু দূর গেলে একটা কুয়ো পড়ে। সেই কুয়োর পাশ থেকে রাস্তাটা আবার বেঁকে আমাদের পাড়ার দিকে চলে গেছে। কুয়োর কাছে টিমটিম করে একটা বাল্ব জ্বলে। এখানে ঢোকার পর রাঙা পিসিমা আমার হাতটা ধরে বললেন, পা চালিয়ে চল। খানিক দূর যাওয়ার পরেই কুয়োর মোড়টা পড়ল। একটু এগিয়ে দেখি ওই বাল্বের পোস্টটার তলায় একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তার পরনে শাড়ি, ঘোমটা দেওয়াতে দেখা যাচ্ছে না। আমি পিসিমাকে বললাম, দেখেছো কাণ্ড, এই শীতের রাতে এখানে কেউ দাঁড়িয়ে থাকে? চুরি ছিনতাই হলে কি হবে বলো তো? এমনিতেই এই কুয়োর মুখটায় কেউ থাকে না। রাঙা পিসি হঠাৎ আমার হাতে একটা মৃদু চাপ দিলেন, আর ওই চাপেই আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি হঠাৎ খেয়াল করলাম চারপাশ থম মেরে গেছে। পাড়ার কুকুরগুলো অচেনা মানুষ দেখলেই চিৎকার করে, তারাও কোথাও নেই। রাঙা পিসি আমার হাতে চাপ দিয়ে বললেন, এখানে দাঁড়াও। তার গলায় এমন কিছু ছিল যে কেন, কি জন্য জিজ্ঞেস করার ক্ষমতা আমার ছিল না। আমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে তিনি ইট দিয়ে গন্ডি কেটে বিড়বিড় করে কি বলে বললেন, এখান থেকে আমি না বললে বেরোবে না, আর আমি না ফিরলে চিৎকার করতে শুরু করে দিও গলা ফাটিয়ে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি দেখলাম পিসিমা ধীর পায়ে ওই মহিলার দিকে এগিয়ে গেলেন। তারপর তার থেকে একটু দূরে দাঁড়িয়ে বললেন, ও বউ, এত রাতে তুমি এখানে কেন দাঁড়িয়ে রয়েছ? কারোর বাড়ি খুঁজছো বুঝি? এখানে দাঁড়িয়ে থেকো না, চোর ছেঁচড়ের অবধি নেই এখানে। পিসিমা এতগুলো কথা বলেও কোনো জবাব পেলেন না। এবার আরেকটু এগিয়ে বললেন, কে গো তুমি? কোন বাড়ির মেয়ে? বলতে বলতে সেই মহিলার সামনে পৌঁছে গেলেন। তারপর ঘোমটার ফাঁকি উঁকি মেরে শিউরে উঠে বললেন, ও বাবা, তুমি তো দেখছি মানুষ নও। আমার আগেই সন্দেহ হয়েছিল, তুমি তো মানুষ নও। আমি রাঙা পিসিমার কথা শুনে খাবি খাচ্ছি তখন। গলা ফাটিয়ে বললাম, রাঙা পিসি চলে এসো, রাঙা পিসি চলে এসো, ওখানে থেকো না। কিন্তু আমার কথায় একটুও পাত্তা না দিয়ে রাঙা পিসি ওই ঘোমটার দিকে তাকিয়ে রক্ত জল করা গলায় বললেন, এখানে কি করতে এসেছো? কি করতে এসেছো এখানে? কাকে খেতে এসেছো? এখানে আর তোমার জায়গা নেই। যাও, চলে যাও এখান থেকে, কাউকে দেখা দিও না, যাও এখান থেকে, এখনই যাও। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম, কিন্তু রাঙা পিসি দেখলাম তখনও চেঁচিয়ে যাচ্ছেন, যাও এখান থেকে, যাও বলছি। আর যেটা শুনলাম, সেই প্রথম রাঙা পিসি গালাগালি করছেন। আমি একবার চোখ খুলে দেখার পর যেটা দেখলাম, তাতে আমার দম আটকে এলো। দেখলাম রাঙা পিসি মাটিতে দাঁড়িয়ে রাগে প্রায় গর্জন করে বলছেন, চলে যাও এখান থেকে, বলছি চলে যাও। কিন্তু সেই মহিলা তখন পোস্টের তারে বসে দোল খাচ্ছেন। পা মাটিতে নেই, পা মাটি থেকে অন্তত 10 হাত ওপরে ঝুলছে। আমি দেখতে পাচ্ছি কিছু একটা দোল খাচ্ছে, কিন্তু সেটা পা না হাত না মাথা আমি বলতে পারছি না। কতক্ষণ চোখ বন্ধ করে বসেছিলাম মনে নেই, শুধু এইটুকু মনে আছে, বেশ কিছুক্ষণ পর রাঙা পিসি আমায় ডেকে বলেছিলেন, চল এবার বাড়ি চল, চেঁচামেচি করিস না, যা দেখেছিস ভুলে যাস। আমি বলি না, তোদের কিছু হওয়ার আগে আমার হবে? এবারও সেই কথা রেখেছি। আমরা বাড়ি চলে আসার কয়েকদিন পর থেকেই রাঙা পিসির ধুম জ্বর হয়। দিন 10 লাগে তার সুস্থ হয়ে উঠতে।
বুক দিয়ে রক্ষা করা যেটাকে বলে সেটাই করেছিলেন পিসি। আর আমিও বুঝেছিলাম সাহস কাকে বলে। কারোর চোখে চোখ রেখে বলা তুমি মানুষ নও, দম লাগে, এবং তাকে পাড়া ছাড়া করতেও দম লাগে। আমারও পুরো ব্যাপারটা হজম করতে বেশ কয়েকদিন লেগেছিল, কিন্তু রাঙা পিসির দৌলতেই হয়তো কোনো অসুবিধে হয়নি। তবে হ্যাঁ, ওই মহিলার তারে বসে দোল খাওয়ার দৃশ্যটা এখনো মাঝে মাঝে চোখের সামনে ভেসে ওঠে। তাজ্জব ব্যাপার, এরপরেও বেশ কয়েকবার সেখান দিয়ে গেছি, কিন্তু কখনো উল্টো পাল্টা কিচ্ছু দেখিনি। রাঙা পিসিকে সবাই ভয় পায়, আমরা তো বটেই, ওনারাও। ঘাম দিয়ে জ্বর ছাড়ার কথা আমরা শুনেছি, অনুভবও করেছি, তবে কি দেখছি এবং আদৌ ঠিক দেখছি তো, এর মাঝামাঝি সন্ধিক্ষণে দাঁড়িয়ে ঘাম দিয়ে জ্বর ছাড়ার ফিলিংটা সম্পূর্ণ আলাদা। এরকম ঘটনার মুখ থেকে ফিরে সত্যিই মনে হয় এমনটা না হলেই বরং ভালো হতো। আর প্রশ্নটা মনে থেকেই যায়, যে প্রশ্ন চুপ করেও মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, কি ছিল ঘটনাটা? ট্রুথ অর স্কেয়ার? ফিরবো আবার পরের এপিসোড নিয়ে। কোনো কোনো পরিস্থিতির মুখে দাঁড়িয়ে মনের মধ্যে একটা অদ্ভুত মিশেল তৈরি হয়, কিছুটা ভয়ের আর কিছুটা অনুশোচনার। তখন মনে হয় আগে এই জিনিসটা করলে হয়তো এই দিনটা দেখতে হতো না, বা মনে হয় এটা কি আমার কোনো একটা ভুলের ফলাফল? আর সেটা আদৌ বাস্তব কি? অনেকগুলো চিন্তাধারা এক করলে যেটা বেরোয় সেটাও একটা প্রশ্ন, ট্রুথ অর স্কেয়ার? আজকের এক্সপিরিয়েন্স পাঠিয়েছেন শুভম দে সরকার শ্রীরামপুর থেকে। বাকিটা তাঁর জবানিতে। আজকের এপিসোডের নাম পেয়ারা বাগান। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। শ্রীরামপুর ছেড়ে অন্য কোথাও যাব ভাবতেই পারি না, তাই শৈশব কৈশোরের পর চাকরিটাও এই শহরের আশেপাশেই করি। লোকে আমায় তার জন্য ঘরকুনো ভাবতেই পারে, তাতে কিছুই যায় আসে না, কারণ আমার জীবন দিব্যি চলছে। কিন্তু এই নিখুঁত জীবনযাপনের মধ্যেও একটা ধাক্কা খাওয়ার গল্প রয়েছে। সেটা একটা দগদগে ঘায়ের মতোই আমার জীবনে রয়ে গিয়েছে, থাকবেও। আগেই বললাম, শ্রীরামপুরে থাকার সুবাদে আমার বন্ধুর সংখ্যা প্রচুর। ভীষণ প্রিয় কয়েকজনের মধ্যে অন্যতম ছিল রাজা। ছোট থেকেই সে ডাকাবুকো। পড়াশোনায় খুব ভালো না হলেও খেলাধুলো, হাতের কাজে তুখোড়। রাজা কলেজ শেষ করেই আর মাস্টার্স করার দিকে যায়নি। চন্দননগরে কোনো এক বিশাল বড়লোকের সাথে ব্যবসা শুরু করে। কিছুদিন একসাথে, তারপর একা একা। কানাঘুষো শুনতাম রাজার ব্যবসাগুলো রাস্তা খুব একটা সিধে নয়। কিছুদিন পর সেই কথাবার্তাগুলো আরো জোরালো হয়। মাঝে অবশ্য ভেবেছিলাম যে রাজার সাথে কথা বলবো, ছোটবেলার বন্ধু বলে কথা, এই সময় পাশে না দাঁড়ালে আর কবে দাঁড়াবো। কিন্তু তারপরেই মনে হতো, যদি সে মুখের ওপর কিছু বলে দেয়। সে যা করছে নিজের ইচ্ছে, নিজের খেয়ালে করছে। তাছাড়া দেখাও যে সবসময় হয় তা তো নয়। এরই মধ্যে একদিন বাড়ির কাছাকাছি রাজার সাথে দেখা হয়ে গেল। আমি কিছু বলার আগেই সে বলল, এই আজকাল তো কাজের চাপে আর দেখাই হয় না, একদিন সন্ধ্যে থেকে বসি, চল হোল নাইট আড্ডা দেব। আমি বললাম ঠিক আছে। সেদিনই ঠিক করেছিলাম রাজার জীবন নিয়ে কথা বলবো, কিন্তু শেষ সুযোগটা আর পাইনি। তার 3 দিন পরেই রাজা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। গায়ে আগুন দেওয়ার পর সেই জ্বালা বোধহয় রাজা সহ্য করতে পারেনি। চিৎকার করে বলছিল, জ্বালা করছে, জ্বালা করছে। বাড়িতে তখন ওর বৃদ্ধা ঠাকুমা ছাড়া কেউ ছিলেন না। তিনি লোকজন জড়ো করেন। সাহায্য এসে পৌঁছয় ঠিকই, কিন্তু রাজা বিশ্রীভাবে পুড়ে গিয়েছিল। হাসপাতালে 2 দিন আইসিইউতে থাকার পর রাজা চলে যায়।
আমাদের বন্ধু মহলে এর বিশাল প্রভাব পড়েছিল। ছেলেটা হয়তো কাজের ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করে, কিন্তু সত্যিই বন্ধু অন্ত প্রাণ ছিল। অমন দিলদরিয়া মানুষ বড় একটা দেখা যায় না। এর কিছুদিন পর আমরা নিজেরাই ঠিক করলাম একটা গেট টুগেদার করব। তাতে হয়তো আমাদের মনের বোঝাটা একটু কমবে। আমাদেরই এক বন্ধুদের বাগান পুকুরে পার্টি শুরু হলো। খানাপিনার অঢেল বন্দোবস্ত থাকলেও সেদিন সবার মনটা একটু ভারাক্রান্ত। রাজেশ বলল, রাজা যদি আমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতো তাহলে অন্তত আমরা একটা রাস্তা দেখাতে পারতাম ওকে। সৌমেন বলল, রাজার যদি টাকা পয়সা দরকার হতো তাহলে আমাদের একবার বলতেই পারতো, আমরা সবাই মিলেই না হয় ওকে সাহায্য করতাম, পরে সেই টাকা ফেরত দিয়ে দিত। আমি তার জবাবে আর কিছু বললাম না। চুপচাপ খাওয়া দাওয়া করছিলাম, ওদের কথা শুনছিলাম। বাগানের মধ্যে বেশ বড় একটা পুকুর, আর তার আরেক প্রান্তে রয়েছে একটা বাথরুম। আমার একটু বাথরুম যাওয়ার প্রয়োজন ছিল। উঠে সাবধানে পা ফেলে সেদিকে এগোলাম। হাত ধুচ্ছি এমন সময় বুঝলাম আশেপাশে কোথাও একটা কিছু রয়েছে। বন্ধুরা যে হট্টগোল করছে একটু দূরেই, তাদের আওয়াজও এখানে প্রায় আসছে না। ঝিঁঝি পোকার ডাকটাও এখানে প্রায় নেই। ব্যাপারটা কি? একটা চাপা আর্তনাদের শব্দে আমি মুখ ঘোরালাম, আর আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে বাগানের এক প্রান্ত থেকে একটা দেহ আমার দিকে তীর বেগে ছুটে আসছে। দেহটার মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই, কারণ তার গোটা গা দাউ দাউ করে জ্বলছে, আগুনে জ্বলছে। আর তার মুখে খালি একটাই কথা, আমায় আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচিয়ে নে, না হলে আমায় মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে। গলাটা যে রাজার তা বুঝতে অসুবিধে হয়নি। আমি প্রাণপণে ওকে বলতে চাইলাম, পুকুরের মধ্যে যা, জলে ডুব দে, জলে ডুব দিলে বেঁচে যাবি, শিগগির যা, এক্ষুনি যা। আমি সর্বশক্তি দিয়ে ওকে পুকুরের জলের দিকে ঠেলে দিতে গেলাম, কিন্তু পারলাম না। আবার গায়ের জোরে সেটা করতে গেলাম, আবার ব্যর্থ হলাম। রাজার সেই একটাই কথা প্রতিধ্বনিত হয়ে চলল আকাশে বাতাসে, আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচা। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খোলার পর দেখলাম অনেকগুলো মুখ আমার মুখের উপরে ঝুঁকে পড়েছে। কি হয়েছে জিজ্ঞেস করাতে শুনলাম আমি বাথরুমে যাওয়ার পর এরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। এমন সময় হঠাৎ আমার গলার একটা আওয়াজ পায়, একটা চিৎকার, এবং সেটা শুনতে পেয়েই ছুটে যায় সেদিকে। গিয়ে দেখে আমি পাগলের মতো পুকুরের দিকে দৌড়চ্ছি আর কিছু একটা ঠেলে ফেলার চেষ্টা করছি। এরা সবাই গিয়ে আমায় বাঁচায়। রাজেশ বলল, তুই যেমন আচরণ করছিলি, তোকে জোর করে না ধরলে তুই শটান পুকুরে নেমে যেতি, আর তারপর কেলেঙ্কারি হতো। আমি খালি আমতা আমতা করে বললাম, কিন্তু ওখানে যে দেখলাম আমি জানি রে, তোর ওপর এই ঘটনাটার একটা বাজে প্রভাব পড়েছে। বিশ্বাস কর, রাজার এই আচমকা মৃত্যুতে আমাদের অবস্থা প্রায় এক। তুই বরং বাড়ি যা, রেস্ট নে। এই অবস্থায় কি আর পার্টি হয়? আমার নিজের ওপর খুব রাগ হলো। এইরকম একটা কাণ্ড আমার চোখের সামনে ঘটেছিল, আমি হলপ করে বলতে পারি, আর সেটা ভুল নয়। পুরোটাই কি আমি কল্পনা করেছি? আমার নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ কি এতটাই দুর্বল? আমি ওদের সব খুলে বোঝাতে যাব, হঠাৎ একটা অনুভূতি আমায় থামিয়ে দিল। এইটায় কল্পনার কোনো মিশেল নেই। এই জ্বালাটা আমি স্পষ্ট বুঝতে পারছি। বুবান বলে এক বন্ধু বলল, কিরে কোথাও লেগেছে নাকি? আমি কিচ্ছু জবাব দিলাম না। আমার ডান হাতটা হঠাৎ চিড়বিড় করে উঠেছে। হাত মাটির ওপর ছিল, আমি তুলে দেখলাম, আর আমার মাথাটা খুব জোরে ঘুরে গেল। আমি হাতটা চোখের সামনে এনে দেখলাম ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের দুই আঙুলের মাথায় আর হাতের তালুর কিছুটা অংশে একটা ব্রাউন রঙের দাগ পড়েছে।
রান্না করার সময় বহুবার ছ্যাঁকা খাওয়ায় বুঝতে অসুবিধে হলো না এই দাগগুলো কিভাবে এসেছে। এটা পোড়ার দাগ, আগুনে ছ্যাঁকা খাবার দাগ। ধুলোয় ঘষা খেয়ে জায়গাটা আরো চিড়বিড় করছে। সাংঘাতিক ভয় পেয়েছিলাম, তার সঙ্গে একটু অনুশোচনাও হয়েছিল। একটু চেষ্টা করলে কি আমি রাজাকে বাঁচাতে পারতাম না? হয়তো সেই জন্যই আমার হাতেই পোড়ার দাগটা সে দিয়ে গেল শাস্তি হিসেবে। ভয় জিনিসটা ভয়ঙ্কর, কারণ তার মধ্যেই থাকে হাজারটা অন্যান্য জিনিস, নানান জিনিস। সেগুলো ঠিক নিখাদ ভয় নয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা যে আসলে কি সেটাও পরিষ্কার বোঝা যায় না। তাই জন্য প্রশ্নগুলো থেকেই যায়। উত্তর পাওয়া যাবে না জেনেও আমাদের জিজ্ঞেস করে ব্যাপারটা কি ছিল, ট্রুথ অর স্কেয়ার। ফিরব পরের পর্ব নিয়ে। আপনজনকে ছাড়া কোনো কিছুই ভাবা যায় না। তাদের থেকে চিরজীবনের জন্য আলাদা হয়ে যাওয়াটাও খুবই কষ্টকর। তবে তাদের আচমকা ফিরে আসা অনেকের ইচ্ছেতে থাকলেও সেই অবস্থার মুখোমুখি হওয়াটা ভীষণই ভয়ঙ্কর। ট্রুথ অর স্কেয়ারে আজকের এক্সপিরিয়েন্স সেরকমই। পাঠিয়েছেন ইছাপুর থেকে সৌমিলি দেব। কেউ ফিরে এলেও যে ভয় লাগে সেটা এই এক্সপিরিয়েন্সই প্রমাণ করে। আজকের এপিসোডের নাম অষ্টমীর রাত। বাকি অংশ সৌমিলির জবানিতেই। ছোটবেলায় আমার পুজোটা কাটতো মামা বাড়িতে। পঞ্চমী বা খুব বেশি হলে ষষ্ঠীর দিনই আমরা চলে যেতাম। তখন দুই মামা আর মামি, দুই ভাই আর এক বোন নিয়ে মামা বাড়ি পুরো জমজমাট। বিশাল 3 তলায় থাকতেন দাদু দিদিমা। মামা বাড়িতে থাকার বা খেলাধুলোর জায়গার অভাব ছিল না। মাসির বাড়িও ছিল কাছে, মানে হাঁটা পথে 4-5 মিনিট। আমরা গেলেই মাসিরাও সপরিবারে চলে আসতেন, আড্ডা আরো জমত। এই বাড়িতেই থাকতেন আমার মায়ের ঠাকুমা। আমরা তাকে বড় মা বলে ডাকতাম। রীতিমতো অ্যাক্টিভ ছিলেন। জীবনের শেষ 1 মাসই শুধু শয্যাশায়ী হয়ে পড়েন। নাতিপুতিদের অসম্ভব ভালোবাসতেন। পেনশনের টাকা অকাতরে আমাদের মধ্যে বিলিয়ে দিতেন। অদ্ভুতভাবে তিনি মারাও যান পুজোর সময়। একটা অষ্টমীর দিন আমরা সবাই অঞ্জলি দিতে যাব কিনা ভাবছি, কারণ বড়মার শরীর ভালো নেই। তখন বড়মা জোর করে আমাদের পাঠালেন। বললেন, আমার কিছু হবে না, তোমরা অঞ্জলি দিয়ে এসো। না, অঞ্জলি দিলে যাত্রা শুভ হবে না। আমরা আর তার কথা অমান্য করিনি। তিনি সেদিনই গভীর রাতে মারা যান। তখন তার বয়স 86 বা 87। স্বাভাবিকভাবেই সেই পুজোটা আমাদের ভালো কাটেনি। পরের বছর পুজোয় মা যাবেন কি না তাই নিয়ে একটু দোনামোনা করছিলেন। ভাবছিলেন ছুটিতে বেড়াতে যাবেন কোথাও। কিন্তু শেষমেশ দাদু বললেন, দেখ, প্রতি বছর মা অপেক্ষা করতেন পুজোর জন্য। সবাই এক জায়গায় হবে, নাতিপুতির সাথে তার দেখা হবে। জানি তুই মায়ের খুব ক্লোজ ছিলি, তাই তোর ব্যাপারটা মেনে নিতে অসুবিধে হচ্ছে, কিন্তু তুই না এলে বোধহয় মায়ের খারাপই লাগবে। মা শেষ পর্যন্ত মামা বাড়ি গেলেন। আমরা ভাই বোনেরাও সবাই বেশ খুশি। ভেবেছিলাম এই বছরের আড্ডাটা মিস হয়ে গেল বুঝি। বাড়ির পরিবেশ যেমনই হোক, আমরা সবাই এক জায়গায় হলেই হলো। হুল্লোড় করার জন্য পাশের পার্কে পুজো প্যান্ডেল তো রয়েছে। বড়মার ঘরটা তার চলে যাওয়ার পর বন্ধ না করা হলেও কোনো কাজে ব্যবহার করা হয়নি। ঘরটাতে তেমন কিছু ছিলও না। আসবাব বলতে একটা খাট, 2টো আলমারি, একটা বড় বুকশেলফের ওপর একটা টিভি। এই ঘরের খাটে বসলে মুখোমুখি পড়ে একটা দেয়াল, আর তার ওপাশে একটা ছোট 1 ফালি রান্নাঘর। 2-এর মাঝে একটা গড়াদওয়ালা জানলাও রয়েছে। আমি আর আমার মামাতো দিদি ছিলাম একটা দুর্দান্ত টিম। হরিহর আত্মা বললেও কম বলা হয়। এই 1 বছরে দুজনের মধ্যেই প্রচুর গল্প জমে গেছে, সেগুলো শেয়ারও করতে হবে। আমরা যথারীতি ষষ্ঠীর দিন পৌঁছলাম।
2 দিন দারুণ কাটল। অষ্টমীর দিন বাড়িতে সবারই স্বাভাবিকভাবেই মনটা খারাপ। আমরাও আর বেশি হই হুল্লোড় না করে সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়লাম। বড়মার ঘরে আমি আর দিদি শুলাম, পাশের ঘরে দাদু দিদিমা। ওই এক ফালি রান্নাঘরে একটা বাল্ব জ্বলে সারা রাত। সেই বাল্বটাই আসলে নাইট ল্যাম্পের কাজ করে। আমার আর দিদির দুজনের চোখেই সেদিন ঘুম নেই। বড়মার সাথে কাটানো নানান স্মৃতি, নানান ঘটনা নিয়ে দুজনে কথা বলছি। বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম যখন ভাঙল তখনও চারপাশে অন্ধকার। এই ঘরটা বাড়ির ভেতর দিকে, তাই পাশের পার্কের পুজোর আলো বা আওয়াজ এখানে আসে না। বাথরুম যেতে হবে। আমি উঠলাম, আর আমার চোখ গেল ওই দেয়ালে থাকা আয়নাটার দিকে। আমার মনে হলো ভুল দেখছি, কিন্তু চোখ কুঁচকে আরো মন দিয়ে দেখি না, ঠিকই দেখছি। গড়াদের ওপাশে সেই নিজস্ব কায়দায় শাড়িটা পরে দাঁড়িয়ে রয়েছেন বড়মা। মুখে সেই পরিচিত হাসি, চশমাটা সেই একইভাবে পরা। বড়মা আমাদের হাতছানি দিয়ে ডাকছেন ডাকছেন। হাসিটা চওড়া হচ্ছে তার মুখে, আর আমার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে। আমি কোনোভাবে হাত বাড়িয়ে আমার দিদিকে ডাকলাম। দিদি তৎক্ষণাৎ উঠে বসল এবং আমার দৃষ্টি অনুসরণ করে তারও চোখ চলে গেল রান্নাঘরের জানলার দিকে। আমি আবার দেখলাম দিদিকে দেখে বড়মার মুখের হাসিটা আরো চওড়া হচ্ছে, আর আমাদের মনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভয়। বড়মাকে মিস হয়তো আমরা দুজনেই করেছি, কিন্তু ততক্ষণে বুঝে গিয়েছি এভাবে তাকে ফিরে পেতে আমরা চাইনি। আমি দেখলাম বড়মা এবার আমাদের দিকে হাত বাড়িয়ে ডাকছেন। এবার আর পারলাম না, আমরা দুজনেই সজোরে চিৎকার করে উঠি। সেই চিৎকার শুনে সকলে দৌড়ে আসে এবং দেখে যে আমি খাটের ওপর বসে পাথরের মূর্তির মতো ওই জানলার দিকে তাকিয়ে বসে রয়েছি, আর আমার দিদি প্রায় অজ্ঞান। সেই রাতে কোনো রকমে চোখে মুখে জল দিয়ে আমাদের স্বাভাবিক করা হয়। ওই ঘরে আর আমাদের দুজনকে থাকতে দেওয়া হয়নি। আমরা আমাদের মায়ের পাশেই ঘুমোই। কিন্তু পরে আমার মা আর মামি বলেছিলেন আমরা ঘুমোতাম ঠিকই, কিন্তু স্থির হয়ে ঘুমোতে পারতাম না। হয়তো একটা চাপা আতঙ্কে ভুগতাম, আর আমাদের শরীর ঘুমের মধ্যেই থরথর করে কাঁপত। কি করে হতো জানি না, মানে এমনও হয়েছে যে মা ঘুমের মধ্যে আমাদের জড়িয়ে ধরে জিজ্ঞেস করছেন কি হয়েছে, কি হয়েছে। ওই সময়টা বড় কঠিন ছিল। অনেকে হয়তো বলবেন চোখের ভুল, কিন্তু বড়মাকে শুধু আমি তো দেখিনি, আমার সাথে দিদিও স্পষ্ট দেখেছিল। আজ আমরা দুজনেই সেটেলড, চাকরি জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু আজও ওই দিনটার কথা আমাদের দুজনেরই মনে আছে। প্রতি পুজোয় মামাবাড়ি যাওয়া এখন আর হয় না, কিন্তু সেই কথাটা আমরা দুজনে আলোচনা করি প্রতি অষ্টমীতে। আসলে ওই ঘটনার পরপরই মামাবাড়িতে মেরামতির কাজ শুরু হয়। ওই রান্নাঘর আর ওই ছোট ঘর দুটোই ভেঙে পাল্টে ফেলা হয়। আমরাও বুঝি কাউকে মিস করা এক ব্যাপার, কিন্তু এভাবে কাউকে ফিরে পাওয়াটা সবসময় সুখকর হয় না। আমরা অনেক সময় অনেক কিছুই চেয়ে বসি, ভবিষ্যতের কথা চিন্তা না করি, কিন্তু সেই চাওয়াটা সত্যি হয়ে গেলে অসুবিধে আমাদেরই বাড়ে। এই ঘটনাটা সে কথারই প্রমাণ। শুনেই কেমন একটা লাগছে জানেন। শুধু ভাবছি এই ঘটনার মধ্যে পড়ে দুটি অল্প বয়সী মেয়ের কি অবস্থাই না হয়েছিল। ট্রুথ অর স্কেয়ারের ব্যাখ্যা নানাভাবেই করা যায়, কিন্তু এই যে চলে যাওয়া একজন ফিরে এলে ভয়েরই সৃষ্টি বেশি হয়, এই ট্রুথ হয়তো একমাত্র
স্কেয়ার দ্বারাই বোঝা সম্ভব। ফিরব পরের এপিসোড নিয়ে খুব শিগগিরই। ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপের যুগে কানেক্টিভিটি বেড়েছে, সেই সঙ্গে একটু যেন পিছিয়ে গেছে ভয় পাওয়ার উপাদানগুলো। ভয় পেলে কাউকে ভিডিও কল করে মনের সাহসটা একটু বাড়িয়ে নেওয়া যায়, কিন্তু ৩-৪ দশক আগের অবস্থা ছিল অনেকটাই আলাদা। তখন ভয়ই ছিল। তেমনই একটা ঘটনা আজকে ট্রুথ অর স্কেয়ারে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন পঙ্কজ কুমার গাঙ্গুলি, তবে জায়গাটার নাম উজ্জ্ব রাখতে বলেছেন, সেই অনুরোধ আমরা রেখেছি। আজকের এপিসোডের নাম সানি লজ। বাকি ঘটনাটা তাঁর জবানিতেই। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। ট্রেনটা এত লেট করে পৌঁছবে ভাবিনি। এত রাতে কোথাও জায়গা না পেলে হয়তো ফাঁকা রাস্তায় কাটাতে হবে, অন্যথায় স্টেশনে। তাছাড়া এই জায়গাটার সুনাম নেই মোটে। চুরি ছিনতাই তো আছেই, বাধা পেলে ছুরি চালানোর দুর্নামও রয়েছে। এই ৭-৫ ভাবতে ভাবতেই মনে হলো একবার বেরিয়ে দেখি কোথাও কোনো হোটেল পাওয়া যায় কিনা। না পেলে তখন না হয় দেখা যাবে। কপালে যা আছে ভেবে বেরিয়ে পড়লাম। কনকনে ঠান্ডা, ঘড়িতে 10টা বেজে গেছে। রাস্তাঘাট ফাঁকা, শুনশান। এদিক ওদিক করতে করতে মনে হলো ঈশ্বর বোধহয় মুখ তুলে চাইলেন। একটা ছোট বাড়ির সামনে নিস্তেজ বাল্ব জ্বলছে। আমি এগিয়ে গিয়ে দেখলাম সেটা সত্যিই একটা লজ। বাড়ির অবস্থা বেশ খারাপ। সানি লজ লেখা সাইনবোর্ডটা প্রায় খসে পড়ছে। দরজা বন্ধ, তবে দরজার মধ্যে একটা ছোট্ট পাল্লা থেকে মুখ বের করে বসে রয়েছে একটা 18-19 বছরের ছেলে। তাকে জিজ্ঞেস করাতে বলল, হ্যাঁ ঘর ফাঁকা রয়েছে, তবে দ্বিগুণ ভাড়া লাগবে। ওই অবস্থায় কি আর করা, রাজি হয়ে গেলাম। ছেলেটা দরজা খুলে দিয়ে আমার মালপত্র তুলে দিল। সিঁড়ির অবস্থাও দেখলাম তথই বচ। পাকা সিঁড়ি নয়, ওই একটা লোহার সিঁড়ি পাক খেয়ে ওপর দিকের একটা বারান্দায় উঠে গিয়েছে। তাতে পা রাখলি ঠং ঠং করে শব্দ হয়। আমি খুব ভয়ে ভয়ে সাবধানে পা ফেললাম। ভূতের ভয় নয়, এখান থেকে পা পিছলে মাটিতে পড়লে হাত পা ভাঙা শিওর। কোন রকমের সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে একটা ঘরের দরজার সামনে দাঁড়ালাম। ছেলেটা তালা দিয়ে ঘরের দরজাটা খুলে লাইট চালিয়ে জিজ্ঞেস করলো, কিছু খাবেন? কিছু পাওয়া যাবে কি এখন? খোঁজ করলে হয়তো সমোসা আর কচুরি সবজি মতো কিছু পাওয়া যেতে পারে। আমি মানি ব্যাগ থেকে 20টা টাকা বের করে ওকে দিতে যাব, হুট করে ঘরের বাতি নিভে গেল। ছেলেটার সঙ্গে সঙ্গে একটা অশ্রাব্য গালাগালি করে বলল, এরকম লাইট যাওয়াটাই এখানে দস্তুর। পকেট থেকে একটা ছোট টর্চ বের করে সে টাকাটা নিয়ে বলল, আপনি ঘরের দরজা বন্ধ করে বসুন, আমি দেখি কি খাবার পাওয়া যায়। আমার নাম নিমু, এলে নাম বললে দরজা খুলবেন। টর্চ সমেত নিমু চলে গেল। আমি লোহার সিঁড়িতে তার পায়ের আওয়াজ পেলাম। আমি আর ওর কাছ থেকে টর্চটা চাইলাম না, কারণ আমার কাছে একটা টর্চ সবসময় থাকে। কিন্তু এবার মনে হলো ওকে মোমবাতি আনতে বললে ভালো হতো। কি আর করা, টর্চটা জেলে ট্রেনের জামা পাল্টে ফেললাম। টর্চ ঘুরিয়ে দেখলাম ঘরটা ছোটর ওপর মন্দ নয়, বাথরুমটাও পরিষ্কার। কয়েকদিনের তো মামলা। পাশে একটা বারান্দাও রয়েছে। মনে মনে ভাবলাম, কচুরি আর সমোসাতে আমার পেট ভরবে তো। এসব ভেবে বারান্দায় এসে দাঁড়ালাম। টর্চটা জেলে উল্টো দিকে ফেললাম, আর সঙ্গে সঙ্গে আমার বুকটা ধড়াস করে উঠল। উল্টো দিকেই চলে গেছে একটা গলির মতন রাস্তা, আর তার ওপাশে একটা বাড়ি। বাড়ি না ভগ্নস্তূপ? সেই ভগ্নস্তূপের সামনের বারান্দা থেকে একটা লোক ঝুলছে। তার মুখটা বিভৎস। কোনো মুখোশও এতটা ভয়াবহ হতে পারে না। ডান দিকের গাল বরাবর একটা কাটা দাগ উঠে গেছে চোখ অবধি। পলিথিনের ব্যাগে জল ভরলে যেমন ফুলে থাকে
সেরকমই ফুলে আছে। দাঁতগুলো ছোড়ার ফলার মতো বেরিয়ে ওপরের ঠোঁট ঢেকে দিয়েছে। চোখে মণি পুরো সাদা অংশটায় ঢাকা। আমি এতটা ভয় পেয়ে গেছি যে বুদ্ধি শুদ্ধি লোক পেয়ে গেছে। লোকটা ওই পাশের বারান্দার রেলিং ধরে দোল খাচ্ছে। সেও বোধহয় আমাকে প্রথমটায় দেখেনি। চোখাচোখি হতেই দেখি সে আমার দিকে একটা বিশ্রী হাসি হেসে জিজ্ঞেস করছে, সামোসা হবে, কচুরিও হবে, আনবো তোমার ঘরে আনবো। কি গো, খাবে? নিয়ে আসি তবে। মানুষের মনে একটা আলাদা ইনস্টিংক্ট থাকে, তাকে ভাষায় প্রকাশ করা যায় না। সেই ইনস্টিংক্টই আমায় বলল, সরে এসো, না হলে বাঁচবে না। সেই উপস্থিতি, তাকে মানুষ বলতে পারবো না, তখনও আমায় একই প্রশ্ন করে যাচ্ছে, কি গো, আনবো? আমি টর্চ নিভিয়ে দরজাটা বন্ধ করে ঘরে ঢুকে এলাম। দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ওই কনকনে ঠান্ডার মধ্যেও আমি কাঁপছি। কি দেখলাম এটা আমি? যা খাবার বলেছি সে তো সেই খাবারের কথাই বলছে। সে কি আড়ি পেতেছিল? কি দেখলাম আমি? ভয়ের সঙ্গে এই প্রশ্নটাও তখন আমার মনের মধ্যে ছটফট করছে। কি মনে হওয়া ঈশ্বরের নাম করে বারান্দার দরজা খুলে আমি বারান্দায় এসে দাঁড়ালাম। টর্চটা রাস্তার উল্টো দিকে ফেলে চেঁচিয়ে উঠলাম, কে রে? কোথায়? আয় দেখি, আয় দেখি, তুই কে? আয়! কিন্তু উল্টো প্রান্তের বারান্দার রেলিং, উল্টো দিকের সব কিছু ভোঁভা, কেউ কোথাও নেই। এবার আরেকটা শব্দ পেলাম, লোহার সিঁড়িতে পায়ের শব্দ। সে কি আমায় খাবার দিতে আসছে? যা বলেছে সেটাই দিতে আসছে। আমি সর্বশক্তি এক করলাম, হাতের টর্চটা বাগিয়ে ধরলাম। অস্ত্র হিসেবে এই লোহার টর্চের জুড়ি নেই। কারোর মাথায় বসালে তার কপালে দুঃখ আছে। যেই আসুক তাকে শিক্ষা দিয়ে তবে মরব। শব্দটা আমার ঘরের দরজার প্রায় কাছে চলে এসেছে। আমিও দরজায় কাঁধ দিয়ে দাঁড়িয়ে আছি, টর্চটা আমার হাতে। এমন সময় পায়ের আওয়াজ আমার ঘরের সামনে এসে দাঁড়ালো। শুনলাম আওয়াজটা বলছে, বাবু আমি নিমু, বাবু খাবার এনেছি, দরজা খুলুন, আমি নিমু। প্রথমটাই বিশ্বাস হচ্ছিল না। সে আরেকবার ডাক দেওয়াতে আমি দরজাটা খুললাম। নিমু ঘরে এসে পাশের টেবিলটায় একটা প্যাকেট রেখে একটা মোমবাতি জ্বালালো। বলল, বেকার বেকার অন্ধকারে খাবেন কেন? কচুরি আর জিলিপি পেলাম, গরম গরম খেয়ে নিন। আমি ওর দিকে তাকাচ্ছিলাম না। ব্যাগ খুলে কিছু একটা খোঁজার অভিনয় করছিলাম। এবার নিমু বারান্দার দিকে দরজাটা খোলা দেখে বলল, দেখেছেন, আপনাকে বলতে ভুলে গেছিলাম, এই রাতের দিকে অন্ধকারে ওদিকে যাবেন না। অনেকে ওখানে কি সব দেখেছে, তাই সকাল অবধি এখানে দাঁড়াবেন না, আপনি খেয়ে নিন। ছেলেটার উপর আমার প্রচণ্ড রাগ হলো, কিন্তু পর মুহূর্তেই মনে হলো ওই আমার জন্য খাবারগুলো এনেছে। আমি খাবারের প্যাকেটটায় হাত দেওয়া মাত্র আবার আলো এলো। নিমু এবার আমার মুখের দিকে তাকিয়ে আমার মুখের ভাব বুঝে বলল, কি হয়েছে আপনার? আপনি কি দরজা আমি কথাটা শেষ করতে না দিয়ে বললাম, আমি ঘরের পুরো ভাড়া দিয়ে দিচ্ছি, খাবারেরও ভাড়া দিচ্ছি, কিন্তু আমি এখানে থাকবো না। বলতে কোনো লজ্জা নেই, আমি ভয় পেয়েছিলাম। সেই রাতেই লজ ছেড়ে বেরিয়ে আসি। রাতটা স্টেশনের বাইরে একটা ধাবার খাটিয়ায় বসে কাটাই। পরের দিন শহরের একটা ভদ্রস্থ হোটেলে উঠি। সানি লজের ওই কয়েক ঘন্টা আমায় শিখিয়েছিল প্রাণ ভয় বড় সাংঘাতিক বস্তু। তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়াটা সেখান থেকেই আমি শিখেছি। সিদ্ধান্ত তাড়াতাড়ি নিলে সবারই ভালো হয়, তবে এরকম একটা অভিজ্ঞতার পর সিদ্ধান্ত নেওয়ার বোধবুদ্ধি থাকাটাই আশ্চর্যের। ওনাকে অভিনন্দন নিজের ওপর নিয়ন্ত্রণ না হারানোর জন্য। আর এটাও বলি, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য এরকম অবস্থার মধ্যে যেন কাউকে না পড়তে হয়। এমন অবস্থা
যেখানে বোঝাই যায় না ব্যাপারটা ঠিক কি ছিল, ট্রুথ অর স্কেয়ার। ফিরব পরের পর্ব নিয়ে। একা থাকলে মনটা একটু দুর্বল ফিল করতে পারে। দলে একাধিক মানুষ থাকলে ভয়টা ভাগ করে নেওয়া যায়, ফলে ভয়ের প্রভাবটা দুর্বল হয়ে যায়। কিন্তু যদি অনেকেই একই জিনিস শোনেন তখন সত্যি আর ভয়ের সীমানা মিশে যায়। ট্রুথ বিকামস স্কেয়ার। আজ ট্রুথ অর স্কেয়ারে এরকমই একটা গল্পটি অশোকনগর থেকে পাঠিয়েছেন আদিত্য। আজকের এপিসোডের নাম সেই ডাক। বাকি এক্সপিরিয়েন্স আদিত্যর জবানিতেই। আমাদের বন্ধুদের গ্রুপটা ভীষণ স্ট্রং। কাজের খাতিরে এখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেলেও স্কুল কলেজে আমরা পরস্পরের ভীষণ ঘনিষ্ঠ ছিলাম। বদমাইশি, হুল্লোড় সবই করতাম একসাথে। রূপক ছিল আমাদের এই দলের অন্যতম মেম্বার। অবস্থাপন্ন বাড়ির ছেলে হলেও রূপকের মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না, আর ওদের বাড়ির দরজা আমাদের জন্য সবসময় খোলা ছিল। ওদের ছিল একান্নবর্তী পরিবার। ওপরের তলায় থাকত রূপকরা, আর নিচের তলায় ওর জ্যাঠামশাইরা। 1.5 তলায় থাকতেন রূপকের পিসি। এই পিসি ছিলেন স্পেশালি এবলড। আমাদের খুব স্নেহ করতেন। আমরা গেলে একবার পিসির সাথে দেখা করতামই। ওর কাছে গেলেই হাতে বিস্কিট বা লজেন্স গুঁজে দিতেন, গল্প করতেন। সেটাই ছিল আমাদের বাড়তি অ্যাট্রাকশন। আমাদের দৌড়াতে বাড়ির সবাই তিতিবিরক্ত হলেও এই পিসি সেসব দস্যিপনা করতে আমাদের এনকারেজ করতেন। কিছুটা জড়ানো কণ্ঠেই আমাদের বলতেন যে, যা বলুক তোরা যা ইচ্ছে কর, আমি তো আর কোনোদিন এসব করতে পারিনি, তোরাই কর। পিসির আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি খেতে খুব ভালোবাসতেন। ঘরের মধ্যে একটা দড়ি লাগানো ঘণ্টা ছিল, সেটা টেনে ওই জড়ানো গলাতেই ডাক দিতেন, দিদিরা আমাকে খেতে দে, খুব খিদে পেয়েছে, দিদিরা আমায় খেতে দেবে। দিদি মানে রূপকের মা কিংবা জেঠিমা। আমরা মাঝে মাঝে পিসির গলার নকলও করেছি, তাতে পিসি রেগে না গিয়ে বরং মজাই পেতেন। ওই জড়ানো গলাতেই বলতেন, তোরা আছিস তো, তোরাই দেখে দে, আমি আর ডাকবো না। মাঝে মাঝে রূপকের মুখে শুনতাম পিসির এই খেতেদের চক্করে মাঝে মধ্যে বাড়ির অনেকে বিরক্ত হতেন। রূপক বলতো, এই ধর রুটি ঘুগনি খেয়েছেন, তারপরে এই ঘন্টা টেনে বলছেন আমায় এবার একটু চিড়ে ভাজা খেতে দে। বলতো এরকম করলে শরীর খারাপ হবে না? পিসি বুঝতে পারেন না বেশি খেলে শরীর খারাপ হবে। ওর হেলথ যে খুব ভালো অবস্থায় আছে তা তো নয়। এরপর বেশ কিছু বছর কেটে গিয়েছে। পিসির শারীরিক অবস্থাতেও বদল এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই হাসি খুশি ভাবটাও চলে গিয়ে বেজায় খিটখিটে হয়ে যান। বলার সঙ্গে সঙ্গে খাবার না দিলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করতেন। এসবের মাঝেই একদিন হঠাৎ অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পিসিকে বাঁচানো যায়নি। রূপকের কাছ থেকে আমরা খবরটা পাই সকালবেলায়। সঙ্গে সঙ্গে ছুটি হাসপাতালে। পিসি চলে যান দুপুরবেলা। হাসপাতাল থেকে পিসির মরদেহ বাড়ি এনে শ্মশানে যাওয়া, তারপর দাহ কাজ সারতে সারতে বিকেল হয়ে যায়। ফেরার পথে রূপক বলছিল, জানিস তো পিসি চলে গিয়ে একদিকে ভালোই হয়েছে, শেষের দিকে বড্ড ভুগছিলেন, মেজাজটাও খারাপ হয়ে যায়। যে পিসি আমায় দেখলে একগাল হাসতেন, সে আমায় দেখলেই ঘর থেকে বেরিয়ে যেতে বলতেন। আমরা কোনোদিন পিসির সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু তাও তার মনে হতো যে সবাই তাকে মেরে ফেলতে চাইছে। তাছাড়া শারীরিক অসুস্থতা তো ছিলই। এভাবে সবার বিরক্তি কুড়িয়ে কষ্টে সৃষ্টে বেঁচে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো। আমি তাতে বললাম, এইভাবে বলিস না ভাই, কোনো মৃত্যুই কাম্য নয়। দাহ করার সময় কাকু আর জ্যাঠামশাই কত কাঁদছিলেন দেখেছিস তো? হাজার হোক আপনজন তো।
এসব বলতে বলতেই আমরা রূপকের বাড়ি এসে পৌঁছলাম। রূপকের জ্যাঠামশাই আমাদের বলেছিলেন বাড়ি এসে কিছু একটু খেয়ে নিতে। আমরা রূপকের বাড়িতে এসে ওই 1.5 তলার ঘরে এসে বসলাম। রূপক হঠাৎ ঘরে ঢুকে হাউ হাউ করে কেঁদে ফেলল। বলল, জানিস আমার গোটা ছেলেবেলা এই ঘরে কেটেছে। আমি খেলতাম আর পিসি চোখে চোখে রাখতেন আমায়। একসময় খেতে চাইতেন বলে কত বিরক্ত হতাম, আর আজ মানুষটাই নেই। এই দড়ি লাগানো ঘন্টা ধরে আর কেউ কোনোদিন টানবে না রে। রূপককে আমরা শান্ত করতে যাচ্ছিলাম, কিন্তু ও আবার বলল, এই দড়ি ধরে আর কেউ কোনোদিন টান দিয়ে ডাকবে না। কাঁদতে কাঁদতে রূপক ওই ঘন্টাটা ধরে একটা মোক্ষম টান দিল, আর তখনই একটা ঘটনা ঘটল। এর জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। রূপককে নিয়ে আমরা ঘরে 5 জন ছিলাম। ঘন্টায় টান দেওয়া মাত্রই শুনলাম, আমায় খেতে দে, বড় খিদে পেয়েছে, খেতে দে। আমরা সবাই থমকে গেলাম। ভয়ের মধ্যে একটা ব্যাপার আছে। ভয় আর বিশ্বাসের মধ্যে ক্রমাগত লড়াই হয়, আর সেই লড়াইয়ে বিশ্বাসকেই জেতাতে চাই আমরা বারবার। সেই কারণেই বোধহয় রূপক আবার দড়িটা ধরে টান দিল, হয়তো এটা প্রমাণ করতে যে পুরো ব্যাপারটাই কল্পনা। কয়েক সেকেন্ড সব চুপচাপ, কিন্তু তারপরেই আবার ভেসে এলো কণ্ঠস্বর। এবার সেই কণ্ঠস্বরে যুক্ত হয়েছে বিরক্তি। প্রচুর বিরক্তি নিয়ে সেই কণ্ঠস্বর বলছে সেই জড়ানো গলায়, বাবা বলবো খেয়ে। সুস্মিত আমার হাতটা খামচে ধরল। আমি বুঝলাম ওর হাতটা বরফের মতো ঠান্ডা। রূপক সঙ্গে সঙ্গে আমাদের হাতের ইশারায় ঘরের বাইরে যেতে বলল। বেরিয়ে এসে দেখলাম রূপকের জেঠিমা সিঁড়ির ওপর দাঁড়িয়ে। বললেন, বুঝতে পারছি তোর মনের অবস্থা, কিন্তু যে যাওয়ার সে চলে গিয়েছে, এখন আর দড়ি ধরে টানলে কি হবে? মনকে শক্ত কর। আমরা চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইলাম রূপকের জেঠিমার দিকে। কি বলবো বুঝতে পারছিলাম না। জেঠিমা আমাদের বললেন, তোরা খেয়ে যা। কিন্তু তখনও আমাদের কানে ভাসছে সেই ডাক, দিদি আমায় খেতে দে, খিদে পেয়েছে। ভূতের গল্প অনেক পড়েছি, কিন্তু এরকম অভিজ্ঞতা আমাদের প্রথম, এবং সবাই এক জায়গায় থাকার জন্য ভয়ের মাত্রাটা আরো বেড়েছিল। ওই ঘটনার পর আমরা কেউ 1.5 তলার ঘরে ঢুকিনি। পরে সেটা একটা স্টোর রুমে বদলে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার, রূপক বা তার পরিবারের কেউই সেই খিদের ডাক আর কখনো শোনেনি। হয়তো চলে যাওয়ার পর আস্তে আস্তে খিদেটাও উধাও হয়ে যায়। কোনো একটি নম্বরকে আরেকটি নম্বর দিয়ে গুণ করলে সংখ্যাটা সবসময় বাড়ে। এই ঘটনাটা প্রমাণ করে যে ভয়ের ক্ষেত্রেও এই কথাটা ভীষণ সত্যি। এক জায়গায় অনেকের একই এক্সপিরিয়েন্স হলে ভয়ের চাপটা আরো বেড়ে যায়। স্কেয়ারের সাথে ট্রুথের যোগফলের রেজাল্ট হয়তো এটাই হয়, আর সেই রেজাল্ট আমাদের বোধ বুদ্ধির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এসব একা শুনতেই ভালো লাগে। সেই ভালো লাগা নিয়েই ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে। মনের ভুল বলে অনেক কিছুই কাটিয়ে দিই আমরা। এটাকে ইচ্ছাকৃত ভুল বলে চালানোই যায়। কেন? কারণ মন বিশ্বাস করতেই চায় না পরিচিত বাঁধা ধরা কিছুর বাইরে আমরা দেখেছি বা অনুভব করেছি। কিন্তু ভুলটা যদি কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তখন ভয়টা চেপে ধরে। প্রশ্নটা আবার মাথা তোলে, বলে, কি দেখলে, ট্রুথ অর স্কেয়ার? আজ ট্রুথ অর স্কেয়ারে রয়েছে এমনই একটি এপিসোড। আজকের এপিসোডের নাম হস্টেল রুম।
বরানগর থেকে চন্দ্রিমা আমাদের এই অভিজ্ঞতাটি পাঠিয়েছেন। অভিজ্ঞতার বাকিটা তাঁর জবানিতেই। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। আমাদের MBA ইনস্টিটিউট পড়াশোনা আর প্লেসমেন্টের ক্ষেত্রে ছিল 1 নম্বর। বিশাল ক্যাম্পাস আর হস্টেল নিয়ে স্টুডেন্ট লাইফও বেশ জমজমাট ছিল। তবে হস্টেলের বিভিন্ন জায়গায় নানা রকমের অদ্ভুত ঘটনার কথা শোনা যেত। সিনিয়র ব্যাচের মুখে সেসব শুনেছি, যদিও আমার মাথায় তখন পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করে চলে যাব টাইপের মানসিকতা। কয়েকদিন যাওয়ার পর স্টুডেন্ট লাইফ পেয়ে বসল। আড্ডা, গল্প, পড়াশোনা সবই পুরো দমে চলতে শুরু করলো। একটা জায়গায় কিছুদিন কাটালে অনেক কিছু জানা যায়, আমিও জানতে পারলাম। এদিক ওদিক থেকে শুনলাম যে আমাদের হস্টেলে বেশ কিছু অদ্ভুতুড়ে কাণ্ড ঘটে, বিশেষত শীতকালে। কিরকম ঘটনা না, হঠাৎই ভারী ফার্নিচার টানাটানি করার শব্দ শোনা যায়। আচমকা শোনা যায় হিলওয়ালা জুতো পরে কেউ ছাদে হাঁটাহাঁটি করছে। এক এক সময় কোনো কোনো ঘরে কাতরানির শব্দও শোনা যায়, এবং বলাই বাহুল্য প্রত্যেকটি ক্ষেত্রেই কোথাও কাউকে দেখা যায় না। একবার ছাদে এরকম আওয়াজ পাওয়ায় সবাই ছাদের দরজা খুলিয়ে আলো জেলে চারপাশ ঘুরে দেখে, কিন্তু কোথাও কিছুই দেখতে পায়নি। আমি নিজে সবেতেই বিশ্বাস করি, তাই একটু ভয় পেয়েছিলাম। এত লোক তো আর একসাথে ভুল হতে পারে না। আমার রুমমেট নেহা ছিল জব্বলপুরের মেয়ে। মজার ছলে বলতো, বাপ রে, তোদের শহরে তো দেখছি ভূতের ছড়াছড়ি। আমি হাসতাম। আমাদের পাশের রুমে থাকতো শ্রীরূপা আর কল্যাণী বলে 2 মেয়ে, দুজনেই অন্য শহরের। এই 4 জনের মধ্যে আমিই ছিলাম সবচেয়ে সাহসী। আর ভাবুন, এর থেকেই আন্দাজ করা যায় আমাদের সাহসের স্টক ঠিক কেমন। কয়েক মাস দিব্যি কেটে গেল। একদিন কি একটা কাজে ক্যান্টিনের কাছে গিয়ে দেখি বেশ উত্তেজিত কথাবার্তা চলছে। কি হয়েছে জিজ্ঞেস করে শুনি কাল রাতে বি ব্লক হস্টেলে একজন নাকি চরম ভয় পেয়েছে। অন্ধকার ঘরে তার মনে হয়েছে একজন টেবিলে বসে রয়েছে, আরেকজন আলমারিতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটা নাকি আর হস্টেলে থাকতেই চাইছে না। কেউ বলছে মনের ভুল, কেউ বলছে অতিরিক্ত কল্পনা শক্তি, আবার কেউ কেউ তো এটাও বলছে নেশাটা বোধহয় একটু বেশি মাত্রায় হয়ে গিয়েছিল। ব্যাপারটা আমার মনে সামান্য প্রভাব ফেলেছিল। সত্যি মিথ্যে জানি না, কিন্তু আমি রুমে ফিরে নেহা আর পাশের রুমে শ্রীরূপা আর কল্যাণীর সঙ্গে একটা বন্দোবস্ত করলাম। ঠিক হলো, আমরা সময় অসময় দেওয়ালে হালকা ঘুষি মেরে শব্দ করব, আর উল্টো দিক থেকেই ওরাও ঘুষি মেরে শব্দ করে জানান দেবে সব ঠিক আছে। 2 ঘুষির জবাব 2 ঘুষি। কল্যাণী বলল, এ যে মর্স কোডের আধুনিক হস্টেল সংস্করণ। আমরা আরো শুনলাম যে পার্টির দিনই নাকি নানান উপদ্রব দেখা যায় হস্টেলের বিভিন্ন জায়গায়। দেখতে দেখতে শীতকাল চলে এলো, আর সেই সঙ্গে এলো একটা হস্টেলের ব্লক ডে। মানে একদিন একটা বিশেষ ব্লকের স্টুডেন্টরা একসাথে একটু আনন্দ করে, ভালো খাওয়া দাওয়া করে। সারাদিন চলে বিভিন্ন অনুষ্ঠান, আর রাতে গান চালিয়ে নাচ। কিন্তু আমাদের কপালে সেই সুখ ছিল না। আমাদের এক অত্যন্ত কড়া টিচার দিলেন একটা কঠিন অ্যাসাইনমেন্ট। পাশের হস্টেলের ব্লক ডেতে আমার আর যাওয়া হলো না। শুধু আমি নয়, নেহা, শ্রীরূপা আর কল্যাণীও একই অ্যাসাইনমেন্টের পাল্লায় পড়েছে। আগেই শুনেছিলাম পার্টির দিন উপদ্রব বাড়ে, তাই আমরা 4 জনেই সেই দেওয়ালে ঘুষি মেরে পরস্পরকে সাহস দেওয়ার সিগন্যালটা ঝালিয়ে নিলাম। বিকেল থেকে শুরু করলাম নিজেদের কাজ। কম্পিউটারে কাজ করছি, আর পাশের বিল্ডিং থেকে হুল্লোড়ের আওয়াজ শুনতে পারছি, আর মনে মনে প্রফেসরকে প্রচুর গালমন্দ করছি। তখন সন্ধে পেরিয়ে গেছে। কিছুটা বোর হয়ে আমি দেওয়ালে 2 ঘুষি মারলাম। প্রথম 3-4 সেকেন্ড সব চুপচাপ, তারপর আবার 2 ঘুষি মারলাম। এবার জবাব পেলাম। 2 ঘুষির শব্দ ওপাশ থেকেও এসেছে। আমার হঠাৎ কি মনে হলো, খাটে লম্বা হয়ে শুয়ে পড়ে পা দিয়ে দুমদাম করে দেওয়ালে বেশ কয়েকটা লাথি মারলাম। ভাবলাম ওপাশ থেকেও একই রকমের জবাব পাবো, কিন্তু না। দুম করে দেওয়ালের এক পাশে শ্রীরূপা বা কল্যাণী কেউ একটা ঘুষি মারল। তারপরে সেকেন্ড 3 আর ফুট 4 দূরে দুম করে আরেকটা ঘুষি পড়ল। তারপর দেখলাম সেটা দেওয়ালের একটু ওপর দিকে পড়ল। তারপর
তারপর সেটা দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠছে। আস্তে আস্তে দেওয়াল বেয়ে ওপরে উঠে সিলিংয়ের দিক থেকে আসছে। আমি একটু থমকালাম, কারণ শব্দটা সিলিং অবধি পৌঁছে এপাশ ওপাশ করছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না, দুমদাম চলতেই থাকছে। আমার দিকে তাকিয়ে নেহা হেসে বলল, এরা তো দেখছি আওয়াজে আওয়াজে 12টা বাজাবে, তুই বেকার এতবার লাথি মারতে গেলি কেন বলতো দেওয়ালে? এবার দেখ ওরা পেয়ে বসেছে। শ্রীরূপা যা প্র্যাকটিক্যাল জোকার হয়তো টেবিলের ওপর দাঁড়িয়ে আওয়াজ করছে। এই কথাটা বলা মাত্র আমাদের রুমের দরজাটা হঠাৎ খুলে গেল। দেখলাম শ্রীরূপা আর কল্যাণী ঢুকছে। ঘরে ঢুকেই বলল, তোরা আর কত পড়াশোনা করবি বলতো? এর জন্য তোদের কেউ সোনার মেডেল দেবে না। পাশের ব্লকে কৌশিকরা একজন ডিজেকে নিয়ে এসেছে, ফাটিয়ে মস্তি করে এলাম। এরপর আরেকজন পারফর্ম করবে, তোরা আসবি তো আয়। কাল ভোরে উঠে না হয় তৈরি করে নিবি এই কাজটা। আমি আর নেহা তো কোনো রকমে আমতা আমতা করে বললাম, আরে তোরা কতক্ষণ ঘরে ছিলি না? তাতে কল্যাণী বলল, কতক্ষণ? এই 1 ঘন্টা মতো হবে, ওই তো শেষ হলো আর রুমে ফিরলাম। আমি আর কিছু বলতে পারলাম না। নেহা হঠাৎ একটা চাপা আর্তনাদ করে উঠল। শ্রীরূপা তখনও সাহসী থাকার চেষ্টা করছে, বলল, কই কই দেখি তো। ওর সঙ্গে আমরাও পাশের ঘরে গেলাম। তালা খুলে ঘরে ঢুকে এবার আর্তনাদ করে উঠল বাকি 3 জন। দেখলাম ঘরের সবকিছুই যেমন ছিল তেমন আছে, শুধু দেওয়ালের 3টে জায়গা টোল খেয়ে ছোট গর্ত মতো হয়ে গেছে, আর ওরকমই টোল খেয়ে রয়েছে ঘরের সিলিংয়ের দিকটাও। ঠিক যেখানে যেখানে আমাদের ঘুষি লাথির প্রত্যুত্তর পড়েছিল, ঠিক সেই জায়গাতেই গর্ত মতো হয়ে রয়েছে। শ্রীরূপা আর কল্যাণী ছিটকে ঘর থেকে বেরিয়ে আসে পড়াশোনার জিনিসপত্র নিয়ে। সেই রাতটা ওরা আমাদের ঘরেই কাটায়। পরদিন আমরা 4 জনই ডিনের কাছে গিয়ে বলি কি হয়েছে। উনি আমাদের মুখ দেখে আর কোনো কিছু বলেননি, আমাদের অন্য ব্লকে রুম দিয়ে দেন। কলেজে পড়াকালীন বাকি দিনগুলোয় আর ওদিকের ছায়া মারাইনি আমি। যখন বাস্তব আর ভয় মিলে যায়, তখন আর জবাব থাকে না। তখন মনে হয় প্রশ্ন যাই থাকুক, সেটার উত্তর পাওয়ার কোনো দরকার নেই। ট্রুথ অর স্কেয়ার, শুধু শোনাই যাক। ফিরব পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ব্যাগেজ জিনিসটা ক্ষতিকর, আমাদের এগিয়ে যেতে দেয় না। এর আরেকটা ব্যাখ্যাও রয়েছে। অনেক সময় আমাদের ব্যাগেজের সাথে জুড়ে যায় এমন কিছু যা চোখে দেখা যায় না, এবং সেই ব্যাগেজের মধ্যে দিয়ে মাথা গলিয়ে সে আস্তে আস্তে আমাদের চেনাশোনা গণ্ডির মধ্যে ঢুকে সব কিছু ওলট পালট করে দেয়। আজ সেরকমই একটা এক্সপিরিয়েন্স পাঠিয়েছেন কালীঘাট থেকে দেবজ্যোতি ভদ্র। বাকি ঘটনা তার জবানিতেই। আজকের পর্বের নাম সুবিমল দাদু। ছোট থেকেই শুনেছি আমার দাদুর বাবার নাকি জমিদারি ছিল পূর্ব বাংলায়। অবশ্য সেসব আমি জন্মে দেখিনি। বাবার জন্মের আগেই ওপার বাংলার পালা চুকিয়ে সবাই এদিকে চলে আসি। দাদু এদিকে এসে নানা রকম ব্যবসা চালু করে প্রচুর টাকা করেন। আমাদের এই ওপার থেকে এপারে চলে আসার মধ্যে আমাদের সঙ্গে ছিলেন সুবিমল দাদু। এই সুবিমল দাদু আমার দাদুর ব্যবসায় ম্যানেজারের কাজ করতেন এবং আমাদের ওপর সাংঘাতিক খবরদারি করতেন। মানে বাড়ির কারোর ক্ষমতা ছিল না সুবিমল দাদুর উপর কথা বলার। দাদু উইল করে আমাদের বাড়ির পাশে আরেকটা কনস্ট্রাকশনে 2টো ঘর সুবিমল দাদুর নামে করে দিয়ে গিয়েছিলেন। অবশ্য মানুষটা রাগী হলেও তার প্রাণ ছিল আমাদের পরিবার। বাবার মুখেই শোনা, পূর্ববঙ্গে আমাদের বাড়িতে একবার কয়েকজন হামলা করেছিল। এই সুবিমল দাদু একা হাতে তাদের সঙ্গে লড়াই করেছিলেন। আমার যখন 14 বছর বয়স, তখন সুবিমল দাদু প্রয়াত হন, এবং আমার মনে হয় আমরাই তার মৃত্যুর জন্য কিছুটা দায়ী।
আমার অ্যানুয়াল পরীক্ষার পর একবার আমরা সপরিবারে দীঘা বেড়াতে যাই। গাড়ি নিয়েই যাতায়াত করেছিলাম। 2-3 দিন কাটিয়ে কলকাতা ফিরে আসি। আমার সেই দিনটা আজও পরিষ্কার মনে আছে। আমাদের গাড়িটা বাড়ি ঢুকল। সুবিমল দাদু বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন। ব্যাগপত্র নিয়ে আমরা ঘরে ঢুকলাম। সুবিমল দাদু এমনিতে বেশি কথা বলতেন না, অবান্তর কথা তো একেবারেই নয়। কিন্তু সেদিন আমাদের দেখে জিজ্ঞেস করলেন, তোমরা গিয়েছিলে কজন? বাবা বললেন, এই তো আমরা 3 জনেই গিয়েছিলাম কাকু। আমি স্পষ্ট দেখলাম দাদুর মুখ আরো গম্ভীর হয়ে গেল। বললেন, ফিরেছ কজন? বাবা আবারও বললেন, 3 জনেই তো ফিরে এসেছি কাকু। কাকু আমাদের লাগেজের দিকে তাকালেন। আমাদের সঙ্গে একটা ব্যাগ ছিল, খুব ফ্যাশনেবল, লাল রঙের একটা ব্যাগ, চেন নেই, শুধু দুদিকে 2টো ম্যাগনেট মুখোমুখি আনলেই ব্যাগটা বন্ধ হয়ে যায়। সুবিমল দাদু সেই ব্যাগের দিকে এক দৃষ্টে তাকিয়ে বললেন, বাড়ি ফেরার পথে কোথাও দাঁড়িয়েছিলে? বাবা বললেন, হ্যাঁ, একবার একটু ওই বাথরুম যাওয়ার ছিল এদের, তাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম। দাদু আবার প্রশ্ন করলেন, কেমন জায়গা ছিল সেটা? কেমন আবার, ওই একটু জঙ্গলে মতো, আশপাশে 2টো বড় বড় গাছ ছিল বলে মনে আছে। সুবিমল দাদুর মুখটা আরো গম্ভীর হয়ে গেল শুনে। বললেন, তোমরা 3 জনে আসনি। আমার কথা তো ছেড়েই দিন, বাবা মাও কিছু বললেন না, কারণ দুজনেই জানতেন সুবিমল দাদু এমনি এমনি কোনো কথা বলেন না। আমরা দীঘা বেরিয়ে আসার পর থেকেই আমাদের বাড়িতে কয়েকটা কাণ্ড ঘটে। আমাদের টেলিভিশন সেটটা থাকতো একটা কাঁচের টেবিলের ওপর। হঠাৎ একদিন সেই টেবিল ভেঙে চুরমার হয়ে পড়ল, আর তার সঙ্গে আমাদের টিভিটাও। তারপর আমাদের অ্যাকোয়ারিয়ামে আমার 3টে সাথের গোল্ড ফিশ ছিল, 3টেই মরে গেল। বাড়িতে অশান্তিও বাড়তে থাকল। ছোট ছোট বিষয়ে খিটখিটগুলো ক্রমেই বেড়ে যাচ্ছিল। এরই মধ্যে একদিন একটা কাণ্ড ঘটল। ঘুম ভাঙল একটা হুলুস্থুলুর মধ্যে। আমি ঘর থেকে বেরিয়ে শুনলাম সুবিমল দাদু কেমন যেন করছেন। হঠাৎ শরীর খারাপ হলো নাকি? আমি হুড়মুড়িয়ে উঠোনে নামতে যাচ্ছি, দেখি বাবা খপ করে আমার হাতটা ধরলেন। কি ব্যাপার? আমি উঠোনের দিকে তাকালাম আর বুঝলাম এরকম দৃশ্য আগে কখনো দেখিনি। শিউরে উঠলাম। দেখলাম সেই লাল ব্যাগটাতে একটা লাঠি হাতে প্রবল জোরে মারছেন সুবিমল দাদু। মারছেন আর বিড়বিড় করে কি যেন বলছেন। তার মধ্যে একটা কথা শুনতে পেলাম, গৃহস্থের বাড়ি না পেলে শান্তি পাচ্ছিলি না? গৃহস্থের বাড়িতে না ঢুকলে শান্তি হয় না তোদের? বাড়ির দোতলা থেকে কেউ একজন তার উদ্দেশ্যে বললেন, আপনি একটু শান্ত হন দাদু। তাতে সুবিমল দাদু চাপা গর্জন করে বলে উঠলেন, কেউ নামবে না, একে শিক্ষা না দিয়ে আমার শান্তি নেই। আমি দেখলাম ওই ব্যাগটাতে উনি আরো কয়েক ঘা বসানোর পর একটু থামলেন, তারপর সর্বশক্তি দিয়ে আরেক ঘা কষালেন ব্যাগটাতে। স্পষ্ট শুনতে পেলাম একটা চাপা আওয়াজ বেরোলো। কেউ হয়তো বলবে চাপা আর্তনাদ, আমার মনে হলো একটা চাপা বিস্ফোরণের মতো। সুবিমল দাদু কাজটা করে ক্লান্ত হয়ে পড়লেন। হাতের লাঠিটা দিয়ে নিজেকে ব্যালেন্স করলেন। তার অনুমতি ছাড়া কারোরই তার কাছে আসার সাহস নেই। বাবা চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কাকু আসবো? সুবিমল দাদু হাতের ইশারায় আসতে বললেন। বাবা এগিয়ে গিয়ে তার হাতটা ধরতেই দাদু চাপা রাগত গলায় বললেন, কোথায় কে তোমায় দেখছে, কোথায় কে ঘুরছে কিছুই তো বোঝো না। আশেপাশে দেখো, তোমার ব্যাগে কে ঢুকেছে দেখোনি? তোমার সব সুখ শান্তি খাওয়ার জন্য বসে আছে। কাকে নিয়ে বাড়ি ঢুকছো, কজনে ঢুকছো তাকিয়ে দেখো। কর্তামশাই আমায় বলে দিয়েছিলেন চোখে চোখে রাখতে। অনেকে হয়তো ঘটনাটাকে ভণ্ডামি বলে উড়িয়ে দিতেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, এর কিছুদিন পরেই সুবিমল দাদু একটা শক্ত অসুখে পড়লেন। জ্বর, বুকে ইনফেকশন, তারপর আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিয়ার।
মাসখানেক পাঞ্জা লড়েও পারলেন না। সুবিমল দাদু চলে যাওয়ার সময় বাবা বলেছিলেন, লোকটা আমাদের জন্য নিজের প্রাণটা দিয়ে দিল রে। দাদু চলে যাওয়ার দিন মায়ের কান্নাটা আমার আজও মনে আছে। বলছিলেন, আমাদের রক্ষা করার আর কেউ রইলেন না, কে বাঁচাবে আমাদের? বাবা বলছিলেন, কাকু যা লোক ছিলেন তাতে তিনি চলে গেলেও কোথাও না কোথাও বসে আমাদের ওপরেই নজর রাখবেন। এই বাড়ি, এই পরিবার থেকে হয়তো দেহটা আলাদা হয়েছে, কিন্তু নজরটা হবে না। আমি প্রথমটা বুঝিনি, কিন্তু পরে যখন সুবিমল দাদুর কথাগুলো ভেবে দেখেছি, ওই তোমার ব্যাগে কে ঢুকছে, ওই কথাটা শুনলেই গা শিরশির করে ওঠে এখনো। এখন বুঝি সুবিমল দাদু জানতেন ব্যাগে কি ছিল বা কি ঢুকেছিল, কিন্তু তার স্বভাব এমনই যে কারোর ওপরেই তার আঁচটুকু আসতে দেননি। নিজেকেই উজাড় করে দেন। বাড়ির উপদ্রবগুলো কেটে গিয়েছিল, সেই জন্য আজও কোনো মুশকিলে পড়লে সুবিমল দাদুর কথা মনে পড়ে। আর আজও ভুলতে পারি না ওই লাল ব্যাগটার মধ্যে কে যেন ঢুকেছিল। সে কথা না হয় অজানাই থাক, আসলে কখন কি এসে আমাদের আঁকড়ে ধরে সেটাও আমাদের অজানা। শুধু জানি মাঝে মাঝে সত্যি আর ভয়ের সীমানাগুলো মিশে এক হয়ে যায়, আর তখনই মাথা তোলে সেই প্রশ্নটা, ট্রুথ অর স্কেয়ার? ফিরবে পরের পর্ব নিয়ে।